বিসমিল্লাহির রহমানুর রাহিম। শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো। তোমাদেরকে ওয়েলকাম করছি। আমি মাহবুবা আক্তার। তোমাদেরকে অনেক সময় সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য বিস্তারিত পড়তে বলেছি, কিন্তু তোমরা অনেকেই পড়োনি। তাই তোমাদের জন্য যেন তোমাদের সাহায্য হয়, তোমাদের পড়ার টপিকগুলো যেন তোমরা আরও ভালো করে বুঝতে পারো, তাই আমার এই ভিডিও। তো তোমাদেরকে আমি পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় অংশ সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রাথমিক ধারণার দেওয়ার জন্য এই ভিডিওটি করছি। প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করব, সবাই একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে। আমি তোমাদেরকে ক্লাসে সি এর বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা এরকম অনেক কিছু দেখিয়েছি। তারপরেও আমি একটু অল্প করে বর্ণনা করে নিতে চাচ্ছি যে সি কেন স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজ, বা কেন বা সি এর স্পেশাল বৈশিষ্ট্যগুলো বা সি এর বৈশিষ্ট্যগুলো কী কী। সি একটি জেনারেল পারপাস ভাষা, এটা তোমরা আগেও জানো। কারণ হচ্ছে যে সি ভাষা ব্যবহার করে যে কোনো ধরনের প্রোগ্রাম রচনা করা যায়। আমরা যখন ভাষাগুলো পড়েছিলাম তখন পড়েছিলাম যে দুই ধরনের ভাষা আছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে। একটা হচ্ছে জেনারেল পারপাস ভাষা, আর একটা হচ্ছে স্পেশাল পারপাস ভাষা। যেমন হচ্ছে এসকিউএল বা ফরটন স্পেশাল পারপাস ভাষা, তারা একটি মাত্র কাজ করে থাকে। কিন্তু সি হচ্ছে সকল ধরনের প্রোগ্রাম রচনা করা যায় সি দিয়ে, তাই সিকে জেনারেল পারপাস ভাষা বলা। সকল ধরনের বলতে অপারেটিং সিস্টেমের কাজও করা যায়, অপারেটিং সিস্টেমের জন্য প্রোগ্রামও তৈরি করা যায়, বিভিন্ন গেম তৈরি করা যায়, অফলাইন অনলাইন সব ধরনের প্রোগ্রামই তৈরি করা যায়। সি ভাষা হাই লেভেল লো লেভেল উভয় ভাষার উপাদান দিয়ে তৈরি, বা উপাদান বিদ্যমান সি ভাষায়। এই জন্য সি ভাষাকে মিড লেভেল ল্যাঙ্গুয়েজও বলা হয়। সি ভাষায় লেখা প্রোগ্রাম পোর্টেবল এবং প্ল্যাটফর্ম পরিবর্তন করা যায়, অর্থাৎ প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। এতে 32টি মাত্র কিওয়ার্ড রয়েছে, এটা একটা স্পেশাল বৈশিষ্ট্য। সহজে প্রোগ্রাম রচনার জন্য সি ভাষায় বিভিন্ন ধরনের বিল্ট ইন লাইব্রেরি ফাংশন রয়েছে, যেটা অন্যান্য অনেক ভাষাতেই নেই। অন্যান্য উচ্চতর ভাষার মতো সি ভাষায়ও 5 ধরনের বেসিক ডেটা টাইপ রয়েছে। সি ভাষার মাধ্যমে বিভিন্ন ধরনের কন্ট্রোল ও লুপিং ব্যবস্থা থাকায় এ দিয়ে প্রোগ্রাম রচনা করা খুবই সহজতর হয়। সি অন্য অনেক ভাষার মতো নয়, সি কেস সেন্সিটিভ, অর্থাৎ ছোট হাতের বা বড় হাতের লেখা শব্দ বিভিন্ন অর্থ বহন করে। এ ভাষায় গাণিতিক ও লজিক কাজের জন্য পর্যাপ্ত সংখ্যক অপারেটর রয়েছে। এরকম সি এর আরও কিছু বৈশিষ্ট্য আছে, এখানে আমি কয়েকটিকে তুলে ধরলাম। সি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে প্রোগ্রাম তৈরি করার কিছু সুবিধা আছে। তার মধ্যে একটা হচ্ছে প্রতিটি স্টেটমেন্টের পর একটি সেমিকোলন দিতে হয়। এতে করে কম্পাইল যখন করতে যাই তখন ওই সেমিকোলন দেখে কম্পাইলার বুঝে বা ট্রান্সলেটর বুঝে যে এই স্টেটমেন্টটা শেষ হয়ে গেছে। তারপর প্রোগ্রামে কোনো কমেন্ট ব্যবহার করতে চাইলে দুইভাবে সেটা ব্যবহার করা যায়। একটা হচ্ছে স্ল্যাশ স্টার দিয়ে, অর্থাৎ মাল্টি লাইন কমেন্ট, অথবা ডাবল স্ল্যাশ দিয়ে সিঙ্গেল লাইন কমেন্ট, এভাবে কমেন্ট দেওয়া যায়। প্রোগ্রামের যে কোনো জায়গায় যতগুলো ইচ্ছা কমেন্ট লেখা যায়। পর্যাপ্ত সংখ্যক লাইব্রেরি ফাংশন, ব্রাঞ্চিং স্টেটমেন্ট ও কন্ট্রোল স্টেটমেন্টের সুবিধা রয়েছে। সাধারণত সি ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখিত এক মেশিনের প্রোগ্রাম অন্য মেশিনে চালানো যায়। তবে যেহেতু হাই লেভেল আর লো লেভেল দুইটা বৈশিষ্ট্যই সি এ বিদ্যমান, তাই কখনো কখনো সিকে ইচ্ছা করলে মেশিনের জন্য নির্দিষ্টও করা যায়। এটা একটা বিশেষ বৈশিষ্ট্য সি এর। যেটা বললাম যে এতে অনেক পর্যাপ্ত সংখ্যক কম্পাউন্ড অপারেটর বা বিভিন্ন অপারেটরগুলো রয়েছে। এর ফলে যে কোনো গাণিতিক বা যে কোনো হিসাব নিকাশের কাজ অনেক সহজ হয়। সি প্রোগ্রামিং ভাষা শেখা, প্রত্যেকটা ভাষা শিখতে হলেই ওই ভাষার বর্ণ, সংখ্যা, বিভিন্ন চিহ্ন, শব্দ এগুলো প্রথমে জানতে হয়। আমরা যেমন বাংলা ভাষায় কথা বলি বা ইংলিশ ভাষা আমরা শিখেছি, প্রত্যেকটা ভাষাই আমাদেরকে শিখতে হয়েছে। ঠিক একইভাবে সি ভাষাকেও শেখা যায়। তবে সি ভাষাকে শিখতে হলে বা তার বর্ণ, সংখ্যা, বিভিন্ন চিহ্ন, শব্দ, বাক্য এগুলো ভালো করে জানতে হবে। তারপরে বাক্য গঠনের নিয়মাবলী বা ব্যাকরণ শিখতে হবে।
তারপরে হচ্ছে বিভিন্ন ফরম্যাট, যেমন ধরো আমি ক্লাসেও হয়তো তোমাদেরকে বলেছিলাম যে তোমরা সারমর্ম যেভাবে লিখো কবিতা নিশ্চয়ই সেভাবে লিখো না, বা সারমর্ম যেভাবে লিখো একটা রচনা নিশ্চয়ই সেভাবে লিখো না, প্রত্যেকটার একটা আলাদা আলাদা ফরম্যাট আছে। ঠিক একইভাবে সি এর প্রোগ্রাম রচনা করার জন্য গঠন বা ফরম্যাট আছে। সি ভাষা শেখার জন্য আমরা যদি 4টা বিষয় খেয়াল রাখি বা 4টা বিষয় আমরা আয়ত্ত করতে পারি, তাহলে এই ভাষাটা শেখা আমাদের জন্য খুবই সুবিধাজনক হবে। প্রথমত এটার ফরম্যাট বা কাঠামোটা ভালো করে জানতে হবে। দ্বিতীয়ত বর্ণ ও চিহ্ন অর্থাৎ ক্যারেক্টার সেটগুলো ভালো করে জানতে হবে। তারপরে শব্দ যেমন কিওয়ার্ড, চলক, ভেরিয়েবল এগুলো একটু ভালো করে জানতে হবে। তারপরে জানতে হবে আমাদেরকে ব্যাকরণ অনুযায়ী কাঠামোটা তৈরি করব, তখনই আমাদের আসলে প্রোগ্রামটা রচনা হয়ে যাবে। এই গঠনটা তোমাদেরকে আমি ক্লাসে দেখিয়েছিলাম যে সি এর যে গঠন বা ফরম্যাট, এই ফরম্যাটে এরকম 6টা অংশ আছে, 6টা সেকশন আছে। প্রথম সেকশনটা হচ্ছে ডকুমেন্টেশন সেকশন, মন্তব্য লেখার জন্য, যেটা আমি কিছু সুবিধার মধ্যে তোমাদেরকে বলেছিলাম যে বিভিন্ন জায়গায় মন্তব্য লেখা যায় প্রোগ্রামের, তবে প্রথমটাতে মন্তব্যটা লিখতেই হয়। ডকুমেন্টেশনগুলো তৈরি করার জন্য এই সেকশনটা ব্যবহৃত হয়ে থাকে। তারপরেরটা হচ্ছে লিঙ্ক সেকশন, অর্থাৎ হেডার ফাইলগুলো এখানে সংযুক্ত করতে হয়। 3 নম্বরটা হচ্ছে ডেফিনিশন সেকশন, এখানে ধ্রুবকের মান নেওয়া যায়, কিংবা ইউজার যদি কোনো ফাংশন তৈরি করে সেখানে অনেক কিছু ডিফাইন করা যায়। এখানে ধ্রুবকের মান ছাড়া আরও অনেক কিছু ডিফাইন করা যায়, সেটা হচ্ছে ডেফিনিশন ফাংশন। এরপরে হচ্ছে গ্লোবাল ডিক্লারেশন, অর্থাৎ এই সেকশনে আমরা যে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করব সেই ভেরিয়েবলগুলো আসলে পুরো প্রোগ্রাম জুড়ে থাকবে। এখানে আমরা যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করব সেটা আসলে পুরো প্রোগ্রাম জুড়ে একদম থাকবে, এটা হচ্ছে গ্লোবাল ডিক্লারেশন। এরপরে হচ্ছে মেইন ফাংশন বিভাগ বা সেকশন। মেইন ফাংশনের আবার 2টা অংশ, একটা হচ্ছে লোকাল ডিক্লারেশন বা ডিক্লারেশন, এখানেও ভেরিয়েবল ঘোষণা করা হয়, তবে এই ভেরিয়েবলটা কাজ করবে শুধুমাত্র মেইন ফাংশনের ভিতরে, এর বাহিরে না। এটা হচ্ছে লোকাল ডিক্লারেশন, এটা সম্পর্কে আমি সামনে তোমাদেরকে আরো বিস্তারিত জানাবো। আরেকটা অংশ হচ্ছে মেইন ফাংশনের 2টা অংশ, একটা অংশ হচ্ছে লোকাল ডিক্লারেশন বা ডিক্লারেশন পার্ট, আরেকটা হচ্ছে এক্সিকিউটেবল পার্ট বা প্রক্রিয়াকরণ, ফলাফল এক্সিকিউট করার অংশটা। এরপরে হচ্ছে সর্বশেষ সেকশনটা, সেটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন সেকশন, অর্থাৎ ব্যবহারকারী নিজস্ব যে ফাংশন লিখে, মেইন ফাংশন ছাড়াও যদি আরও অন্যান্য ফাংশন লিখে ব্যবহারকারী বা প্রক্রিয়া করে, সেই ক্ষেত্রে সেটা হবে ইউজার ডিফাইন্ড ফাংশন। এই অংশটা তোমাদেরকে আমি ক্লাসে দেখিয়েছিলাম। এরপরেও বলছি, প্রোগ্রামের মাধ্যমে সরাসরি একটা উদাহরণের মাধ্যমে আমরা পার্টগুলো ভালো করে বোঝার চেষ্টা করি। স্টার ব্যবহার করে যে একাধিক লাইন ব্যবহার করব, একাধিক লাইনের ডকুমেন্টেশনটা লেখা যায়, অর্থাৎ এগুলো এক লাইনে না লিখে একাধিক লাইনে লিখে যতটুকু ডকুমেন্টেশনে লেখা দরকার সে লেখাটা শেষ হয়ে যাওয়ার পর আবার স্টার ক্লোজ করে দিতে হয়। এটা হচ্ছে নিয়ম। খেয়াল করো, সিঙ্গেল লাইন ক্ষেত্রে ডাবল স্ল্যাশ দিয়ে করতে হয় এবং সেটা হয় এক লাইনে। ডাবল স্ল্যাশ দিয়ে শুরু করে এইভাবে এক লাইনে ডকুমেন্টেশনটা করতে হয়, এটা হচ্ছে সিঙ্গেল লাইন ডকুমেন্টেশন। তাহলে ডকুমেন্টেশন সেকশনটাতে দুইভাবে ডকুমেন্টেশন করা যায়, একটা হচ্ছে মাল্টি লাইন ডকুমেন্টেশন আর একটা হচ্ছে সিঙ্গেল লাইন ডকুমেন্টেশন। এরপরে সেকেন্ড হচ্ছে লিঙ্ক সেকশন। লিঙ্ক সেকশন আমরা হেডার ফাইলগুলো সংযুক্ত করি। দেখো এখানে একটা হেডার ফাইল সংযুক্ত করা হয়েছে, এটা হচ্ছে লিঙ্ক সেকশন, ইনক্লুড করা হয় হেডার ফাইলগুলোকে। এরপরে হচ্ছে ডেফিনিশন সেকশন। এখানে দেখো যে এখানে একটা ডিক্লেয়ার করা হয়েছে ডেফিনিশন সেকশনে। এখানে অনেক সময় হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক ডিক্লেয়ার করা হয়, বা অনেক সময় অনেক ভেরিয়েবলও ডিক্লেয়ার করা হয় ডেফিনিশন সেকশন। এরপরে দেখো গ্লোবাল ডিক্লারেশন সেকশন। দেখো এই হচ্ছে মেইন ফাংশন, এটুকু হচ্ছে মেইন ফাংশন। মেইন ফাংশনের বাহিরে একটা চলক এবং তার ডেটা টাইপ ডিক্লেয়ার করা হয়েছে।
গ্লোবাল ডিক্লারেশন সম্পর্কে সামনে আরও ডিটেলে বলবো। এটা হচ্ছে গ্লোবাল ডিক্লারেশন। এর প্রভাবটা থাকবে পুরো প্রোগ্রাম জুড়ে। এর প্রভাবটা পুরো প্রোগ্রাম জুড়ে থাকবে, একদম যতটুকু প্রোগ্রাম বা আরও বেশি হলে পুরো প্রোগ্রাম জুড়ে থাকবে এই ভেরিয়েবল বা এই ডিক্লারেশন বা এই চলকের প্রভাব। এরপরে হচ্ছে মেইন ফাংশন। এটুকু হচ্ছে মেইন ফাংশন। মেইন ফাংশনের ভিতরেও আবার একটা ডিক্লারেশন আছে, লোকাল ডিক্লারেশন। এখানেও দেখো ইন্ট সি, এখানে হচ্ছে ইন্ট এ, তার একটা ভ্যালু দেওয়া আছে। এখানে হচ্ছে ইন্ট সি। এই ইন্ট সি এর প্রভাবটুকু থাকবে শুধুমাত্র, আবারও বলছি, এর প্রভাবটুকু থাকবে শুধুমাত্র মেইন ফাংশনের ভিতরে। এই মেইন ফাংশনের ভিতরে থাকবে এর প্রভাবটুকু। এই চলকের প্রভাব মেইন ফাংশনের বাইরে কাজ করবে না। আর এটা হচ্ছে ডিক্লারেশন পার্ট, আর বাকিটুকু হচ্ছে এক্সিকিউটেবল পার্ট। এখানে প্রিন্ট করা হচ্ছে একটা ভ্যালু। এটাকে প্রিন্ট মানে জাস্ট একটা স্যাম্পল রাখা হয়েছে, এটা তো আর সরাসরি কোনো প্রোগ্রাম না। আমি সামনে প্রোগ্রাম মানে পরবর্তী স্লাইডগুলোতে তোমাদেরকে প্রোগ্রাম দেখাবো। তো এইটুকু হচ্ছে মেইন ফাংশন। আর তারপরে হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন। ইউজার নিজের প্রয়োজনে এখানে আরেকটা ফাংশন তৈরি করেছেন, যেই ফাংশনটাকে আবার কল করে মেইনের ভিতরে নিয়ে কাজ করতে হবে। অর্থাৎ যেখানে যতগুলো ফাংশন তৈরি হোক না কেন, কোনো ফাংশনই সেভাবে কাজ করবে না যদি মেইনের ভিতরে সেটাকে আবার কল করা না হয়। এই বিষয়টাও আমি তোমাদেরকে দেখিয়ে দিব। তো আমি আসলে 6টা সেকশনকে ভালো করে বোঝানোর জন্য চেষ্টা করি। সিলেবাস অনুযায়ী বা তোমাদের জন্য আসলে এরকম যে সিলেবাসের যে ডিজাইনটা করা হয়েছে, এর জন্য আসলে ইউজার ডিফাইন ফাংশন দিয়ে কোনো প্রোগ্রাম করা হয়নি। তোমাদের জন্য এরকম ছোট একটা ফাংশনই করা হয়েছে। তো যেটা বলছিলাম যে তোমাদের আসলে এরকম 3টা পার্ট নিয়ে কাজ করতে হবে। কখনো কখনো ডকুমেন্টেশনটা থাকে, তবে ডকুমেন্টেশন সম্পর্কে উল্লেখ না থাকলে না করলেও হবে। তবে অবশ্যই করতে হবে যেটা, সেটা হচ্ছে যে লিঙ্ক সেকশনটা করতেই হবে। লিঙ্ক সেকশন এবং মেইন ফাংশন, এই অংশ দুইটা বাধ্যতামূলক। লিঙ্ক সেকশন এবং মেইন ফাংশন। তো মেইন ফাংশনের ভিতর তো দুইটা পার্ট, সেটা বললামই। মেইন ফাংশনটা কার্যকর হয়, মেইন ফাংশনের বডিটা আসলে শুরুর কার্লি ব্র্যাকেটের শুরু অংশ এবং শেষ অংশ, এইটা এই জায়গাটুকুর ভিতরে হচ্ছে মেইনের বডি বা মেইন ফাংশনটা কাজ করে থাকে। তো তোমাদের জন্য অ্যাকচুয়ালি এই দুইটা পার্ট খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ এই দুইটা সেকশন প্রত্যেকটা প্রোগ্রামে থাকতেই হবে। এখন আসো আমরা ক্যারেক্টার সেটগুলো একটু দেখে নেই। যেহেতু এটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, সাধারণ ক্যারেক্টার সেটগুলো খেয়াল করো যে ইংরেজি অঙ্কগুলো 0 to 9, এটা 0 to 9ই আমরা ব্যবহার করতে পারবো সিএ। তারপরে হচ্ছে ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর, অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত, এগুলো সাধারণ ক্যারেক্টার সেট একইভাবে ব্যবহৃত হয়। স্পেশাল ক্যারেক্টার সেট কিছু ব্যবহৃত হয়, এর মধ্যে আমরা আসলে সবগুলোকেই জানি, চিনি, এখানে নতুন কিছুই নাই। প্রত্যেকটা প্রোগ্রামে প্রচুর পরিমাণে এই প্যারেন্থাইসিস অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটটা ব্যবহার হবে, লেফট প্যারেন্থাইসিস, রাইট প্যারেন্থাইসিস। প্রত্যেকটা ফাংশন যেই এই কার্লি ব্র্যাকেটের ভিতরে প্রত্যেকটা ফাংশনের ব্র্যাকেট থাকে বা মেইন ফাংশনটা থাকে, বা বিভিন্ন কারণে আমাদেরকে আসলে থার্ড ব্র্যাকেটটাও ব্যবহার করতে হবে। তো তোমরা আসলে এই স্পেশাল ক্যারেক্টার সেটগুলো সবগুলোই চিনো, আমি শুধু জাস্ট তোমাদেরকে এগুলো আরেকবার একটু পরিচয় করিয়ে দিলাম। কিওয়ার্ড আমরা একদম শুরু থেকেই জেনে আসছি যে সি ভাষাতে নির্দিষ্ট কিছু শব্দ রয়েছে। যেমন আমরা এসটিএমএল এর কিছু কিওয়ার্ড পড়েছিলাম, যাদেরকে অ্যাঙ্গেল ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করলে ট্যাগ তৈরি হতো। কিন্তু শব্দগুলো বা বর্ণগুলো কি ছিল? কিওয়ার্ড ছিল। ঠিক একইভাবে সি এরও নিজস্ব কিছু শব্দ রয়েছে। তো এই শব্দগুলোকে সি এর কিওয়ার্ড বলা হয়। এই সংরক্ষিত শব্দগুলো সি এ কিওয়ার্ড হিসেবে ব্যবহৃত হয়। সকল কিওয়ার্ড ইংরেজি ছোট হাতের অক্ষরে লিখিত হয়। সি এর মাত্র 32টি কিওয়ার্ড রয়েছে। আমরা এসটিএমএল এ কত ট্যাগ পড়েছি, তাই না, কত অ্যাট্রিবিউট পড়েছি, অথচ সি এর মাত্র 32টি কিওয়ার্ড আছে।
এই কিওয়ার্ডগুলো আসলে আমরা কাজ করতে করতে মুখস্থ হয়ে যাবে আমাদের। আমরা বিভিন্ন কিওয়ার্ডগুলো আসলে বিভিন্ন সময় ব্যবহার করে থাকবো। যেমন কিছুক্ষণ আগে আমরা এই যে প্রোগ্রামটা তোমাদেরকে দেখিয়েছিলাম, সেই প্রোগ্রামে দেখো আমরা ইন্ট শব্দটা পেয়েছিলাম, তারপরে ভয়েড শব্দটা পেয়েছিলাম, তারপরে এই বাকি শব্দগুলো আসলে আমরা প্রোগ্রাম করতে করতে শিখে যাব। এগুলো মুখস্থ করার খুব একটা দরকার নাই, শুধু কয়েকবার পড়ে একটু মনে রাখার চেষ্টা করব, সেভাবে মুখস্থ করার কোনো দরকার নাই। ডেটার ধরনকে ডেটা টাইপ বলে, তাই না? প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের মতন সি এরও কিছু ডেটা টাইপ আছে, তবে সি এর কিছু আছে বিল্ট ইন ডেটা টাইপ, কিছু আছে ডিরাইভড ডেটা টাইপ, আর হচ্ছে ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ। ইউজার ডিফাইন্ড ডেটা টাইপতে ইউজার নিজের মতো করে তৈরি করে নেবে যখন যেটা প্রয়োজন সে অনুযায়ী। ডিরাইভড ডেটা টাইপে আছে অ্যারে, পয়েন্টার, ফাংশন, সেগুলো নির্ধারিতই থাকে। আমরা শুধু বিল্ট ইন ডেটা টাইপ নিয়ে আলোচনা করব। বিল্ট ইন ডেটা টাইপ 5 ধরনের। বলেছিলাম যে অন্যান্য হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মতন সি এরও 5 ধরনের বিল্ট ইন ডেটা টাইপ আছে। এই সেই 5 ধরনের বিল্ট ইন ডেটা টাইপ। আমরা এটা নিয়ে এবং ইউজার ডিফাইন নিয়ে কাজ করব না, আমরা শুধু বিল্ট ইন ডেটা টাইপটা নিয়ে একটু আলোচনা করি। পূর্ণ সংখ্যা, তাই না? পূর্ণ সংখ্যা একটা, সেটা হচ্ছে ইন্টিজার। ইন্টিজারের সংক্ষিপ্ত হচ্ছে ইন্ট। আমাদের তো প্রচুর ক্যালকুলেশনের জন্য পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ, ছোট ভগ্নাংশ, বড় ভগ্নাংশ এগুলো ব্যবহার করতে হবে। তো পূর্ণ সংখ্যার জন্য আমরা ইন্ট ব্যবহার করে থাকব, ইন্টিজারের সংক্ষিপ্ত। তারপরে হচ্ছে ভগ্নাংশ। একটা এক্সাম্পল সহ দেখি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এই সেই পূর্ণ সংখ্যা, উদাহরণ সহ দেখাচ্ছি যে আমাদের যখন বিভিন্ন জায়গায় পূর্ণ সংখ্যা লিখতে হবে, তখন আমরা ইন ব্যবহার করলে আমাদের একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত পূর্ণ সংখ্যা আসবে। তারপরে দেখো ছোট ভগ্নাংশ। ছোট ভগ্নাংশ দেখো এখানে মোটামুটি পয়েন্টের পর 7-8 ঘর পর্যন্ত আসে। এটা হলো ছোট ভগ্নাংশ। ছোট ভগ্নাংশের জন্য আমরা ফ্লট ব্যবহার করে থাকবো। এরপরে হচ্ছে বড় ভগ্নাংশ। আমাদের তো অনেক সময় ক্যালকুলেশনের জন্য পয়েন্টের পর অনেক ঘর, 15, 16, 17 ঘর পর্যন্ত দরকার পড়ে, তাই না? এরকম বড় ভগ্নাংশের জন্য আমরা ডাবল ডেটা টাইপটা ব্যবহার করে থাকবো। এই ডেটা টাইপ মেনশন করে দিলে সেই অনুযায়ী আসলে মেমোরিতে স্পেস নেবে। তারপর আমাদের বিভিন্ন কারণে অক্ষর ব্যবহার করতেই হয়। অক্ষর হচ্ছে ক্যারেক্টারের সংক্ষিপ্ত 4। ক্যারেক্টারের সংক্ষিপ্ত 4 ডেটা টাইপ। বিভিন্ন বর্ণ, শুধু বর্ণ ব্যবহার করার জন্য, বর্ণ, বিশেষ চিহ্ন এগুলো ব্যবহার করার জন্য। আরেকটা ডেটা টাইপ আছে যার নাম হচ্ছে ভয়েড। ভয়েড আসলে কোনো ডেটা টাইপ না, এটা হলো ফাঁকা ডেটা টাইপ, নাল। খুব একটা ভয়েড ব্যবহার করা না করা আসলে একই রকম, কারণ ফাঁকা ডেটা টাইপ, এটা কোনো নির্দিষ্ট ডেটা টাইপ না। এই হচ্ছে আমরা একটু ডেটা টাইপগুলো জানলাম। ডেটা টাইপে আবার আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে কোয়ালিফায়ার। কোয়ালিফায়ার হচ্ছে ডেটাটা কি ধরনের, ছোট না বড়, ধনাত্মক না ঋণাত্মক, এগুলো হচ্ছে কোয়ালিফায়ার। যেমন হচ্ছে আমরা তো চ্যাপ্টার 6-এ পড়েছিলাম, তাই না? শর্ট টেক্সট, লং টেক্সট। ঠিক একইভাবে আসলে এখানে শর্ট ইন্টিজার, লং ইন্টিজার, সাইন ইন্টিজার, আনসাইন ইন্টিজার এমন করে আসলে আরো স্পেসিফাই করে দেওয়া হয়। শর্ট লং দ্বারা আসলে ছোট বা বড় ধরনের সংখ্যাবাচক ডেটা বোঝায় শর্ট লং দিয়ে। শর্ট আর লং দিয়ে ছোট বা বড় ধরনের সংখ্যাবাচক ডেটা বোঝায়। আবার সাইন আনসাইন দিয়ে ধনাত্মক না ঋণাত্মক সেই ধরনের ডেটা বোঝায়। কম্পাইলার কোনো ডেটার কোয়ালিফায়ার ও ডেটা টাইপ অনুযায়ী কম্পিউটারের মেমোরিতে উক্ত ডেটার জন্য জায়গা নির্ধারণ করেন। অর্থাৎ আমি ইন্টিজার বললাম যতটুকু জায়গা নেবে, যদিও আমি বলে দেই শর্ট ইন্টিজার তার চেয়েও ছোট জায়গা নেবে। যদি আমি বলে দেই যে সাইন, তাহলে যতটুকু জায়গা নেবে। যদি বলে দেই আনসাইন, তাহলে আরেক ধরনের জায়গা সে নির্ধারণ করবে। এর জন্যই আসলে কোয়ালিফায়ার ব্যবহার করা হয়। তবে কম্পিউটারের প্রসেসর ক্ষমতা অনুযায়ী, অর্থাৎ 8, 16, 32, 64 বিট প্রসেসর, বিভিন্ন রকমের ক্যাপাসিটির প্রসেসর আছে, তার উপরে ভিত্তি করে ডেটার জন্য আসলে মেমোরিতে জায়গা নির্ধারণ করে থাকে। সুতরাং শুধু যে কোয়ালিফায়ার দিলেই হবে তা না, যেই কম্পিউটারে কাজটা করবো সেই কম্পিউটারের প্রসেসরের ক্যাপাসিটির উপরেও আসলে ডেটার জন্য স্পেসটা নির্ধারণ করবে। আসলে আমরা একটু
এক ঝলকে দেখে নেই কোন ডেটার জন্য মেমোরিতে কতটুকু জায়গা নেয় বা তাদের রেঞ্জটা কী রকম। এবং সেই সাথে আরেকটা জিনিস অবশ্যই আমাদেরকে একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। প্রত্যেক ধরনের ডেটা টাইপের জন্য আলাদা আলাদা ফরম্যাট স্পেসিফায়ার, যেটা কিন্তু আমাদের প্রোগ্রামের জন্য খুবই দরকার। কারণ আমরা তো ওই ফরম্যাট স্পেসিফায়ার না দিলে মেমোরিতে ডেটাটা নিয়ে সংরক্ষণ করবে, যে স্পেসিফায়ার না দিলে সমস্যা হয়ে যাবে। দেখো এখানে 4 বা ক্যারেক্টার, সেটা ক্যারেক্টার এর 1 বাইট অর্থাৎ 8 বিট জায়গা নিয়ে থাকে। 1 বাইট যখন এটা সাইন আনসাইন বলবো তখন ধনাত্মক বা ঋণাত্মক ডেটা নিবে। আমাদেরকে আসলে সাইজটা বেশি মনে রাখতে হয় বিট বাইটগুলো, আর স্পেসিফায়ারটা প্রোগ্রামের জন্য বেশি মনে রাখতে হয় নামের সাথে। ডেটা রেঞ্জ থেকে অনেক সময় প্রশ্ন আসে, মানে খুব কম, রেয়ার, তেমন সময় প্রশ্ন আসে না। এইটা খুব বেশি মনে রাখার দরকার নাই, কারণ আমরা এই বাইট থেকেও বের করে নিতে পারবো। তারপরে দেখো ইন্টিজারের জন্য, আমি স্পেসিফায়ারটা নিয়ে একটু পরে কথা বলছি। ইন্টিজারের জন্য 2 বাইট দরকার। লং ইন্টিজার, এখানে দেখো যে শর্ট ইন্টিজার, লং ইন্টিজারের জন্য কিন্তু 4 বাইট জায়গা দরকার। আবার ঠিক একইভাবে সাইন আনসাইনের জন্য কমে যায় জায়গা, বেশি কম। আচ্ছা খেয়াল করো, তারপরে হচ্ছে ফ্লোট ডেটা টাইপের জন্য 4 বাইট জায়গা দরকার হয়। ডাবল ভগ্নাংশ, বড় ভগ্নাংশ, ডাবলের জন্য 8 বাইট জায়গা দরকার হয়। আবার ডাবলেরও লং হয়, লং ডাবলের জন্য সর্বোচ্চ 10 বাইট পর্যন্ত জায়গা নেওয়া হয় বা ব্যবহৃত হয়। তাহলে খেয়াল করো এখানে। এবার আসলে স্পেসিফায়ারগুলোর সাথে পরিচয় করিয়ে দিই। যখনই আমরা কোনো ডেটা টাইপ নিব, ক্যারেক্টার, সেটা সাইন হোক আনসাইন হোক যাই হোক না কেন, এর স্পেসিফায়ারের ফরম্যাটটা হবে পার্সেন্টেজ সি। ক্যারেক্টারের জন্য হচ্ছে সি। তারপরে দেখো ইন্টিজারের জন্য পার্সেন্টেজ ডি। যদি লং ইন্টিজার কখনো ব্যবহার করি এলডি। আনসাইন ইন্টিজার ব্যবহার করি, সাইনের জন্য দরকার পড়ে না, আনসাইনের জন্য পার্সেন্টেজ ইউ। ফ্লটের জন্য পার্সেন্টেজ এফ, ডাবলের জন্য এলএফ, লং ডাবলের জন্য বড় হাতের ছোট হাতের আছে, বড় হাতের এলএফ। দেখো ছোট হাতের এলএফ আর বড় হাতের এলএফ কিন্তু আলাদা মানে বহন করছে। আমি যে তোমাদেরকে কিছুক্ষণ আগে বলেছিলাম যে বড় হাতের এবং ছোট হাতের লেখা আলাদা মানে বহন করে, এখানে দেখো উদাহরণটা দিয়ে দিলাম। আসলে আমাদের সবচেয়ে বেশি ব্যবহৃত হয় হচ্ছে পার্সেন্টেজ সি, এই একটা সবচেয়ে বেশি। সবগুলো খুব ব্যবহৃত হয় না, কয়েকটা ডেটা টাইপ সবচেয়ে বেশি, মানে অনেক বেশি ব্যবহৃত হয়। তার মধ্যে পার্সেন্টেজ সিটা মোটামুটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ এফ, এগুলি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে। এই তিনটাই বেশি বেশি ব্যবহৃত হয়, কারণ তোমাদের যে প্রোগ্রামগুলো তোমাদের জন্য বা তোমাদের সিলেবাস অনুযায়ী সেখানে আসলে ডাবলের ফলাফল নিয়ে ক্যালকুলেশন নাই। বেশিরভাগ ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত হতে দেখবা প্রোগ্রামে যে পার্সেন্টেজ ডি এবং পার্সেন্টেজ এফ, তারপরে কখনো কখনো পার্সেন্টেজ সিটাও ব্যবহৃত হয়ে থাকে। তো আমরা এই স্পেসিফায়ারগুলো একটু মনে রাখবো ডেটা টাইপের সাথে। এটা হচ্ছে প্রোগ্রামে আমাদের এই দুইটা লাগবেই, প্রত্যেকটা প্রোগ্রামে এই দুইটা কলামে লাগবে। আর প্রোগ্রামের এই সাইজটাকে আমরা এমসিকিউর জন্য মনে রাখবো, মানে আমাদের এটা প্রোগ্রাম তৈরির জন্য লাগবে না, আমরা যখনই ডেটা টাইপ মেনশন করে দিব তখন আসলে এই অনুযায়ী জায়গা মেমোরিতে নির্ধারণ করে রাখবে। আর প্রোগ্রামে যখন আমরা ইনপুট নিব তখন আসলে এই স্পেসিফায়ারগুলো দরকার পড়বে ইনপুটের জন্য। এই তিনটা কলাম আমরা একটু বেশি ভালো করে পড়বো, তার মধ্যে প্রথম দুইটা কলাম একটু প্রত্যেকটা প্রোগ্রামে আমাদের লাগবে, সুতরাং এটা বেশি ভালো করে মনে রাখার চেষ্টা করব। খুব কঠিন কিছু না, একটু মনে রাখলেই হবে। এখন আসো ধ্রুবক নিয়ে একটু কথা বলি। ধ্রুবক নির্দিষ্ট মান, কনস্ট্যান্ট, তাই না? অর্থাৎ স্থির, যা পরিবর্তন হয় না, এমন নির্দিষ্ট মানের ধারক হচ্ছে ধ্রুবক। অনেক সময় প্রোগ্রামে একটি স্থির বা অপরিবর্তনশীল মান ব্যবহৃত হয়। এই ক্ষেত্রে প্রোগ্রামে ওই মানকে কনস্ট্যান্ট হিসেবে ঘোষণা করা হয়। যেমন ধরো আমরা পাইয়ের মান নিব, পাইয়ের মান কি কন্টিনিউয়াস চেঞ্জ হবে? এটা কি সম্ভব?
তাহলে এই পাই এর মান যে আমরা নিব বা পাই যে আমরা নিব এটা হচ্ছে ধ্রুবক, এটা হচ্ছে কনস্ট্যান্ট। প্রোগ্রাম নির্বাহের সময় কোনো অবস্থাতে, অর্থাৎ প্রোগ্রাম যখন রান করবে তখন কোনো অবস্থাতেই কনস্ট্যান্টের মান পরিবর্তন করা যাবে না। সংখ্যা বা কোনো মান দ্বারা কনস্ট্যান্টের মান পরিবর্তন করা বা নির্ধারণ করা যায় না, তবে কনস্ট্যান্ট দ্বারা ভেরিয়েবলের মান নির্ধারণ করা যায়। কনস্ট্যান্টের মান কখনো পরিবর্তন হবে না। একটা হচ্ছে নিউমেরিক আর একটা ক্যারেক্টার। এক দুই ধরনের কনস্ট্যান্ট ঘোষণা করা হয়, যেটা বললাম যে একটা নিউমেরিক কনস্ট্যান্ট আর একটা ক্যারেক্টার কনস্ট্যান্ট। নিউমেরিক কনস্ট্যান্ট হচ্ছে এর মান ধনাত্মক বা ঋণাত্মক সংখ্যা হতে পারে, আর ক্যারেক্টার কনস্ট্যান্ট হলো মান অক্ষর, বর্ণ, অঙ্ক বা বিশেষ চিহ্ন এগুলোকে সাজিয়ে গঠন করা হয়। ধ্রুবকের মান অর্থাৎ কনস্ট্যান্টের মান সিঙ্গেল বা ডাবল কোটেশন দ্বারা নির্দিষ্ট করা হয়। দুইভাবে আসলে ঘোষণা করা যায়, একটা হচ্ছে এরকম ডিফাইন করে, আরেকটা কনস্ট্যান্ট লিখে। অর্থাৎ ডেফিনেশন নিয়ে আমরা এরকম হ্যাশট্যাগ দিয়ে ডিফাইন করে কনস্ট্যান্ট ঘোষণা করতে পারি, অথবা কনস্ট্যান্ট লিখে কনস্ট্যান্ট ঘোষণা করতে পারি। এখানে যদি আমরা হ্যাশট্যাগ ব্যবহার করি তাহলে দেখো যে হ্যাশট্যাগ ব্যবহার করে ডিফাইন করলাম, ম্যাক্স এর ভ্যালু নিলাম 100, বা যদি আমরা ক্যারেক্টার ব্যবহার করতে চাই তার ভ্যালু নিলাম এ, বা এরকম একটা বাংলাদেশি স্ট্রিং নিলাম। আর যদি আমরা কনস্ট্যান্ট হিসেবে ঘোষণা করতে চাই তাহলে কনস্ট্যান্ট তার ডেটা টাইপ লিখতে হবে। এতক্ষণ কিন্তু আমরা কোনো ডেটা টাইপ লিখিনি, তো যখন আমরা কনস্ট্যান্ট হিসেবে এরকম ঘোষণা করব তখন আমাদেরকে কিন্তু ডেটা টাইপ লিখতে হবে এবং এইভাবে তার ভ্যালুটা দিয়ে দিতে হবে। x = 100, দেখো এখানে কিন্তু আমরা কোনো ইকুয়াল টু বা আমরা এরকম কিছু করে দেইনি, কিন্তু যদি আমরা কনস্ট্যান্ট হিসেবে ঘোষণা করব এই স্ট্রাকচারটা একটু মনে রাখার চেষ্টা করব যে ক্যারেক্টারের ক্ষেত্রেও এরকম 4 = অর্থাৎ ডেটা টাইপটা এবং তার ভ্যালুটা ফিক্স করে দিতে হবে, বা যে কনস্ট্যান্ট নেমটা সেটার সাথে কনস্ট্যান্ট ভ্যালুটা ফিক্স করে দিতে হবে, আর দিতে হবে তার ডেটা টাইপটা। এইভাবে ঘোষণা করতে হবে। এই সিনট্যাক্সটা একটু মনে রেখো, অনেক সময় এমসিকিউতে এই সিনট্যাক্স দিয়ে দেয়। তারপর হচ্ছে চলক বা ভেরিয়েবল। ধ্রুবকের বিপরীত হচ্ছে চলক। ধ্রুবক কি ছিল? অপরিবর্তনশীল ডেটা, আর চলক হচ্ছে প্রতিনিয়ত পরিবর্তনশীল ডেটা। চলক বা ভেরিয়েবল হলো এক ধরনের ধারক, বা অন্যভাবে বলতে পারি যে মেমোরি লোকেশনের নাম বা ঠিকানা, যাতে পরিবর্তনশীল ডেটা সংরক্ষণ করা হয়। এবং প্রোগ্রাম নির্বাহের সময় এই জিনিসটা একটু সবচেয়ে বেশি মনে রাখো যে প্রোগ্রাম নির্বাহের সময় কোনো আমরা এর আগে অনেকবার বিভিন্ন জায়গায় চলক পড়েছি যে গণনা করার সময় পরিবর্তন হয়, এখানে কিন্তু সেটা না। এটা হলো প্রোগ্রাম নির্বাহের সময় যার মান পরিবর্তিত হয় সে হচ্ছে চলক। প্রোগ্রামে যখন কোনো ডেটা নিয়ে কাজ করা হয় তখন প্রতিটি ডেটার জন্য একটি চলক ব্যবহার করতে হয়। প্রতিবার প্রোগ্রাম নির্বাহের সময় মেমোরিতে চলকগুলোর অবস্থান এবং সংরক্ষিত মান পরিবর্তিত হয় বা হতে পারে বলে এদেরকে চলক বা ভেরিয়েবল বলা হয়। প্রতিবার প্রোগ্রাম নির্বাহের সময়, এই কথাটা কিন্তু মনে রাখতেই হবে। প্রোগ্রাম নির্বাহের সময়, নির্বাহ ছাড়া নয়, প্রোগ্রাম নির্বাহের সময় যার মান পরিবর্তিত হয় সে হচ্ছে চলক। অন্যভাবে বলা যায় চলক হলো কোনো পরিবর্তনশীল ডেটার জন্য একটি নামের মাধ্যমে মেমোরিতে সংরক্ষিত জায়গা। মূল ডেটাটি প্রোগ্রাম নির্বাহের সময় মেমোরিতে সংরক্ষিত হয় এবং যখন এটা এক্সিকিউট করে, রান করে, সেই সময় পরিবর্তিত হয়। চলক ঘোষণার কিছু নিয়ম আছে, প্রথমে একটু কাঠামোটা জানি তারপরে নিয়মগুলো জানবো। যে কোনো একটা চলক ঘোষণার সময় তার ডেটা টাইপটা মেনশন করতে হয় এবং চলকের একটা নাম যে দিব সেই নামগুলো মেনশন করতে হয়। দেখো যে আমরা হচ্ছে রোল নিব অথবা এ নিব অথবা বি নিব, এরকম চলক যদি হয় সেই ক্ষেত্রে তার একটা ডেটা টাইপ দিয়ে তারপরে চলকের নামটা দিব। এইটা হচ্ছে তার সিনট্যাক্স। উদাহরণ সহ দিলাম। বা আমরা কোনো ক্যারেক্টার টাইপ চলক নিব, যেমন ধরো সেকশন। সেকশন কি? বর্ণ টাইপের না, ক্যারেক্টার টাইপ। তাহলে তার ডেটা টাইপ মেনশন করলাম ক্যারেক্টার, তারপরে তার নামটা দিলাম সেকশন। এইভাবে দিতে পারি বা এরকম সংক্ষিপ্ত করে দিতে পারি। যেভাবেই ভেরিয়েবলের নামটা দেই না কেন, নামটা দিব। আবার অনেক সময় এমন হয় যে একই ডেটা টাইপে বেশ কয়েকটা চলক নেওয়া হয়। আমি এতক্ষণ যেটা দেখালাম সেটা হচ্ছে সিঙ্গেল চলক।
এখন যেটা বলবো সেটা হচ্ছে যে একই ডেটা টাইপের অধীনে একই রকম ডেটা টাইপের বেশ কয়েকটা চলক নিতে হবে। সেই ক্ষেত্রে আমরা কিন্তু একবার ডেটা টাইপ মেনশন করে চলকগুলো এরকম কমা কমা দিয়ে লিখে নিতে পারি এবং সবশেষে সেমিকোলনটা দিতে পারি। প্রত্যেকটা স্টেটমেন্টের পর বা প্রত্যেকটা চলক ঘোষণার পর আসলে সেমিকোলন দিয়ে ক্লোজ করতে হবে। এটাই হচ্ছে বিষয় যে একই ধরনের একাধিক চলক কমা দিয়ে একই সাথে উল্লেখ করা যায়। এখন আসো যে চলকের নামকরণ বা চলক ঘোষণার জন্য আমরা কিছু নিয়ম শিখব। তার আগে আমরা একটু জেনে নেই যে চলক কয় ধরনের। প্রোগ্রামে চলকের ডিক্লারেশন বা ঘোষণার উপরে ভিত্তি করে চলককে দুই ভাগে ভাগ করা যায়। আমরা অনেক আগেই দেখেছিলাম ওই যে যখন গঠনটা পড়ছিলাম, একটা হচ্ছে লোকাল ভেরিয়েবল আর একটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল বা লোকাল চলক, গ্লোবাল চলক, তাই না? আমরা একদমই ওই যে প্রোগ্রামটাতে দেখেছিলাম। লোকাল চলক যেটা শুধুমাত্র একটা ফাংশনের ভিতরে লোকালি কাজ করবে, এটা হলো লোকাল চলক। সহজভাবে বলতে গেলে প্রোগ্রামের কোনো ফাংশনে ব্যবহৃত চলক যদি শুধু ওই ফাংশনের ভিতর ঘোষণা করা হয় তবে তার কার্যক্ষমতা শুধু ওই ফাংশনের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এই বিষয়টা একটু মনে রাখবো যে কোনো একটা ফাংশনের মধ্যে যখন আমরা কোনো একটা চলক বা ভেরিয়েবল ঘোষণা করব তখন শুধুমাত্র ওই ফাংশনের মধ্যে তার কার্যক্ষমতা সীমাবদ্ধ থাকবে। এই ধরনের চলককে লোকাল চলক বলে থাকে। আচ্ছা, তাহলে গ্লোবাল চলক কি? গ্লোবাল চলক কিভাবে কাজ করে? গ্লোবাল চলক হচ্ছে মেইন ফাংশনের বাহিরে ঘোষণা করা হয় এবং সেটা পুরো প্রোগ্রাম জুড়ে থাকে তার কার্যক্ষমতা। খেয়াল করো, প্রোগ্রামে কোনো ফাংশনে ব্যবহৃত চলক যদি মেইন ফাংশনের বাহিরে, আমরা দেখেছিলাম মেইন ফাংশনের বাহিরে একটা ইন্টিজার ডিক্লেয়ার করা হয়েছিল, একটা ডেটা টাইপ এবং চলকের নেম দেওয়া হয়েছিল। প্রোগ্রামটাতে একটু আগে খেয়াল করেছি নিশ্চয়ই। গ্লোবাল চলক ঘোষণা করা হলে তার কার্যক্ষমতা পুরো প্রোগ্রাম জুড়ে থাকে। আমি এখনই একটা এক্সাম্পল দিয়ে আবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ধরনের চলককে গ্লোবাল ডিক্লারেশন বলা হয়। খেয়াল করো, এক্সাম্পলটা দিয়ে আমি তোমাদেরকে বুঝাতে চাচ্ছি। এখানে দেখো, এই যে মেইন ফাংশন, এই মেইন ফাংশনের বাহিরে একটা ডেটা টাইপ এবং চলক ঘোষণা করা হয়েছে, আবার মেইন ফাংশনের ভিতরে একটা ডেটা টাইপ এবং তার চলক ঘোষণা করা হয়েছে। এখানে খেয়াল করো যে এই বি এর মানটা শুধুমাত্র এইটুকুর ভিতরে কাজ করবে, আর এর মানটা শুধু মেইন না, মেইনের বাহিরেও যদি ইউজার ডিফাইন কোনো ফাংশন থাকে সেখানেও কাজ করবে। হচ্ছে লোকাল চলক এবং গ্লোবাল চলকের মধ্যে প্রধান পার্থক্য। লোকাল চলক হচ্ছে মেইন ফাংশনের ভিতরে ঘোষণা করা হয়েছে, তাই শুধুমাত্র মেইন ফাংশনের ভিতরে সে কাজ করবে, আর গ্লোবাল চলক হচ্ছে পুরো ফাংশন, পুরো প্রোগ্রাম জুড়ে তার প্রভাব থাকবে। এখন আসো যে চলক ঘোষণা করা বা নামকরণের জন্য কিছু নিয়মাবলী আছে, সেই নিয়মাবলীগুলো আমরা একটু জেনে নেই। সি ভাষার প্রোগ্রামে ব্যবহৃত বিভিন্ন চলক, ধ্রুবক, অ্যারে, পয়েন্টার, ফাংশন ইত্যাদি নামকরণের নিয়মাবলী দেখছি। আমরা চেষ্টা করব পয়েন্টার, ফাংশন এগুলোর নিয়মাবলীগুলোও এখান থেকেই শিখে নিতে। যেহেতু একটা নিয়মাবলী শিখলে বা চলক ঘোষণা নিয়মাবলী শিখলে বাকিগুলোর নিয়মাবলীও হয়ে যায়, তাহলে আমরা চলকের নিয়মাবলীটাই ভালো করে জানি, বুঝি। কিভাবে চলকের বা ভেরিয়েবলের নাম ঘোষণা করতে হয় সেটা আমরা একটু ভালো করে মাথায় রাখি। কি করে একটা নামকরণ করা হয় বা একটা নাম ঘোষণা করা যায়। এটা একটা আমরা বুঝলে বাকিগুলো আমাদের হয়ে যাবে। দেখো, প্রথমত হচ্ছে নামের প্রথম অক্ষর অবশ্যই বর্ণ হতে হবে। অর্থাৎ এর আগেই বলেছিলাম যে সি তো কেস সেনসিটিভ। সো বড় হাতের এবং ছোট হাতের তো আলাদা অর্থ প্রকাশ করে। সুতরাং নামের শুরুতে অবশ্যই হয় ছোট হাতের, না হয় বড় হাতের, না হয় ছোট বড় মিশানো। মানে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। অর্থাৎ বর্ণবাচক হতে হবে। কোনোভাবেই সংখ্যা, বিশেষ চিহ্ন এগুলো ব্যবহার করা যাবে না। দ্বিতীয়ত, নামের একদম প্রথম বর্ণ দেওয়ার পর নাম্বার দেয়া যাবে বা বিশেষ চিহ্ন ব্যবহার করা যাবে। যেমন এই যে এখানে নামগুলো অবশ্যই এভাবে হবে। রেডিয়াস 2 এটা একটা নাম। এইভাবে দেয়া যাবে। কিন্তু
_radius এইভাবে দেয়া যাবে না। সংখ্যা, বিশেষ চিহ্ন এগুলো শুরুতে আসবে না। শুরুতে আসবে বর্ণ। এটা একটু মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে এনএসএ এর নিয়ম অনুযায়ী নামের দৈর্ঘ্য হবে সর্বোচ্চ ৩১ অক্ষর, এর বেশি না। অর্থাৎ ৩১ অক্ষরের বেশি কোনোভাবেই নেয়া যাবে না। এর চেয়ে যত ছোট হয় ততই ভালো। তৃতীয়ত নাম ইউনিক হতে হবে। অর্থাৎ আমি একটা নাম নিলাম, যেমন ধরো আমি এস নিলাম। এস দিয়ে আমি শুধুমাত্র যদি সাম করি তাহলে সামেশনই করব। এস দিয়ে আবার সাবট্রাক্ট করতে যাব না। অর্থাৎ একই নাম একাধিক কাজে ব্যবহার করব না। হ্যাঁ, একাধিক কাজে ব্যবহার করা যাবে। একটা বড় হাতের এস নিলাম, আর একটা ছোট হাতের এস নিলাম। একটা বড় হাতের এক্স নিলাম, একটা ছোট হাতের এক্স নিলাম। এরকম যদি হয় তাহলে একাধিক কাজে ব্যবহার করতে পারবো। কিন্তু যদি এমন হয় যে একটা নামই, তখন একাধিক কাজে ব্যবহার করা যাবে না। এটা একটু মাথায় রাখতে হবে। তারপরে হচ্ছে নামের মাঝে আন্ডারস্কোর ছাড়া অন্য কোনো স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করা যাবে না। অর্থাৎ হাইফেন বা @ স্টার, পার্সেন্টেজ এরকম কোনো স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করা যাবে না। যদি ব্যবহার করতে হয় শুধুমাত্র আন্ডারস্কোর ব্যবহার করা যাবে। যেমন _2 এটা হচ্ছে সঠিক। কিন্তু এই যে যেটা বললাম যে অন্যান্য স্পেশাল ক্যারেক্টার গুলো ব্যবহার করা যাবে না। নামের মাঝে কোনো ফাঁকা জায়গা রাখা যাবে না বা নামের শুরুতে ফাঁকা জায়গা রেখে নাম শুরু করা যাবে না। নামের মাঝখানে যদি ফাঁকা জায়গা রাখতে হয় তাহলে অবশ্যই সেটা আন্ডারস্কোর দিয়ে রাখতে হবে। আমরা তো একটু আগেই দেখেছি যে বেশ কিছু কিওয়ার্ড আছে আমাদের, তাই না? ৩২ টা কিওয়ার্ড আছে। কোনো কিওয়ার্ড কিংবা বিল্ট ইন ফাংশন নামের কোনো অংশ বানানো যাবে না। অর্থাৎ আমরা যে নামটা তৈরি করব এখানে কোনো কিওয়ার্ড বা ফাংশন এগুলো ব্যবহার করা যাবে না। যেমন ইন্টিজার আমাদের একটা ডেটা টাইপ। এটা একটা কিওয়ার্ডও। এ এর সংক্ষিপ্ত হচ্ছে ইন্ট। এরকম নামের মাঝখানে এরকম কিওয়ার্ড ব্যবহার করা যাবে না। যদিও ৩১ ক্যারেক্টার পর্যন্ত সর্বোচ্চ, তবে নাম যত ছোট হয় ততই ভালো। তবে সেটা আবার ৮ ক্যারেক্টারের নিচে না, ৮ অক্ষরের নিচে না। এবং অবশ্যই প্রোগ্রামের সাথে সামঞ্জস্য রেখে, আমি আবারও বলছি খেয়াল করো, প্রোগ্রামের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে, অর্থবোধক হতে হবে, সহজবোধ্য হতে হবে। যেমন ধরো আমরা ওই যে যেটা বললাম যে এস দিয়ে আমরা সাবট্রাক্ট ও করতে পারি, এস দিয়ে আমরা সাম ও করতে পারি, তাই না? এডিশন এর কাজটা বা সামেশন এর কাজটাও করতে পারি। তাহলে অবশ্যই আমি যে কাজটা করতে চাচ্ছি তার সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত। নাম যদি অনেক বড় হয় তাহলে আসলে সেটা লিখতে বা ব্যবহার করতে অনেক বেশি ঝামেলাপূর্ণ হবে। যেমন দেখো এখানে যে নিচে দেখতে পাচ্ছ যে একটা এক্সাম্পল দেয়া আছে যে এত বড় একটা নামকরণ তুমি করতেই পারো। কিন্তু সেটা যেন অবশ্যই দুর্বোধ্য, সহজ নয়, এমন কিছু না হয়। খেয়াল করো এই যে এত বড় একটা নাম যেটা প্রোগ্রামের সাথে হয়তো সামঞ্জস্য না, অর্থবোধক না। তুমি প্রোগ্রাম হয়তো যোগ বিয়োগের করছো, এখানে নাম ইউজ করছো এরকম টাইপের। বা তুমি হয়তো একটা ডেটা টাইপ বা স্ট্রিং যদি আমরা ব্যবহার করি কোনো কারণে, সেটাও যেন আমাদের সামঞ্জস্যপূর্ণ হয়। এদিকটা খেয়াল রাখতে হবে। যেটা এর আগে বলেছিলাম যে কিওয়ার্ডকে নামের অংশ হিসেবে ব্যবহার করা যাবে না। বিভিন্ন রকম কিওয়ার্ড। আরেকটা জিনিস অবশ্যই ব্যবহার করা যাবে না। যদিও মেইন কোনো built in ফাংশন নয়, মেইন কোনো কিওয়ার্ড বা built in ফাংশন কোনো কিছুই না। তারপরেও মেইন কথাটাকে কোনোভাবেই কোনো নামকরণের অংশ করা যাবে না। বলছিলাম যে মেইন যদিও কোনো কিওয়ার্ড না, কিংবা কোনো রকম কিওয়ার্ডকেই নামের অংশ হিসেবে ব্যবহার করা যাবে না। তারপর খেয়াল করো built in যে ফাংশন গুলো আছে scanf, printf, তারপরে puts, কোনো কিওয়ার্ডকে বা কোনো ফাংশনকেই নামের অংশ হিসেবে ব্যবহার করা যাবে না। আমি আবারও বলছি, মেইন যদিও কোনো কিওয়ার্ড নয় বা কোনো built in ফাংশন নয়, তারপরেও মেইন শব্দটাকে কোনোভাবেই নামের অংশ হিসেবে ব্যবহার করা যাবে না বা মেইন দিয়ে কোনো চলকের নামকরণ করা যাবে না। যেহেতু মেইন একটা গুরুত্বপূর্ণ অংশ বহন করে বা গুরুত্বপূর্ণ একটা কাজ বহন করে প্রোগ্রামে, সুতরাং এই বিষয়টার প্রতি খুব বেশি খেয়াল রাখতে হবে। নামকরণে ব্যবহৃত ছোট বড় হাতের অক্ষর আলাদা অর্থ বহন করে। কিছুক্ষণ আগেই বললাম যে যদি আমরা এরকম ছোট হাতের ব্যবহার করি এটার এক ধরনের অর্থ বহন করবে। যদি আমরা
শুধু ছোট হাতের লিখি এটা এক ধরনের অর্থ বহন করবে। ছোট বড় মিলিয়ে লিখি সেটা আরেক ধরনের অর্থ বহন করবে। শুধু বড় হাতের লিখি সেটা আলাদা হিসাবে, আলাদা নাম হিসাবে বিবেচিত হবে। এই বিষয়গুলো একটু মাথায় রেখে ভেরিয়েবল ঘোষণা আমাদেরকে করতে হবে। মেমোরিতে চলকের অবস্থান আসলে অ্যাড্রেস হিসাবে তো সংরক্ষিত থাকে। তার মধ্যে ভেরিয়েবল গুলো আমরা যেভাবে রাখি ইনডেক্স ধরে রাখা হয়। অনেকটা এইরকম যে ডেটাগুলো এই যে ভেরিয়েবলে ভরে মেমোরিতে রাখা হচ্ছে। অর্থাৎ রোল নাম্বার নামের ভেরিয়েবল নিচ্ছি। এই ভেরিয়েবলের অধীনে একটা স্টুডেন্টের রোল থাকছে। ভেরিয়েবলটা হচ্ছে রোল নাম্বার আর ডেটাটা হচ্ছে যে ডেটাটা থাকে এই ভেরিয়েবলের অধীনে মেমোরিতে থাকবে সেটা হচ্ছে ৫৫ নাম্বার রোলটা। আর এর জন্য আমরা ইনডেক্স ব্যবহার করব। এই বিষয়টা সামনের স্লাইডে আরো ভালো করে বুঝিয়ে দিব। আইডেন্টিফায়ার দেখো যেকোনো ভাষায় প্রত্যেকটা বস্তুকে চেনার জন্য একটা আলাদা নাম দেওয়া হয়। তেমনি সি ভাষার প্রোগ্রামেও ব্যবহৃত প্রতিটি চলক, ধ্রুবক, অ্যারে, পয়েন্টার, ফাংশন ইত্যাদি মেমোরিতে সংরক্ষণের জন্য একটি ইউনিক নাম দেওয়া হয়। এই সকল নামকরণকে আইডেন্টিফায়ার বলে। খেয়াল করো বাংলা ভাষায় চেয়ারের বাংলাটা কি? কেদারা। কেদারা দিয়ে আমরা বসা যায় এমন একটা বস্তুকে নামকরণ করেছি, তাই না? কেদারা। ঠিক একইভাবে ইংলিশে আবার এই কেদারাকেই চেয়ার বলা হচ্ছে। অর্থাৎ চেয়ার দিয়ে ওই বস্তুটার নামকরণ করা হয়েছে। এখন দেখো যে টেবিল কিন্তু টেবিল। চেয়ার, চেয়ার। ২ টা আলাদা বস্তু। আলাদা বস্তুকে চেনার জন্য ২ টা আলাদা নামকরণ। ঠিক একইভাবে বিভিন্ন ভেরিয়েবল বা কনস্ট্যান্ট বা অ্যারে বা পয়েন্টার এগুলোকে প্রত্যেকটাকে একটা, একটা করে ইউনিক নাম দিয়ে আলাদা করা হচ্ছে। যেন নামটা ইউনিক হয়, যেন চিনা যায়। এই যে চিনার জন্য একটা নামকরণ এটাই আসলে আইডি। যেন তাকে পরবর্তীতে প্রয়োজনে আলাদাভাবে শনাক্ত করা যায়। এটাই আসলে আইডেন্টিফায়ার। প্রোগ্রামিং এর সুবিধার্থে সরাসরি সংখ্যাবাচক অ্যাড্রেস ব্যবহার না করে প্রতিটি অ্যাড্রেসের একটি নাম দেওয়া হয়। এই নামকেই আইডেন্টিফায়ার বলে। যেমন দেখো এর আগের স্লাইডটা যদি আমরা একটু দেখে আসি, এই অ্যাড্রেস এই অ্যাড্রেস গুলোকে একটা করে নাম দেওয়া হচ্ছে। এটার নামই হচ্ছে আইডেন্টিফায়ার। খুঁজে বের করা যায়। এবার আসো অ্যারে। আমরা তো দেখলাম বা আমরা প্রোগ্রাম যখন একটা নমুনা প্রোগ্রাম দেখেছিলাম যে আমরা ডিক্লেয়ার করি, তাই না? ঘোষণা করি, চলক ঘোষণা করি, ভেরিয়েবল ঘোষণা করি। কি করি আমরা একটা ডেটা টাইপ লিখি, এরপরে হচ্ছে আমরা একটা চলকের নাম লিখি। যদি এরকম একটা হয়, একটা লিখলাম। যদি একাধিক হয়, তখন একাধিক লিখি। তাই তো? একটা ডেটা টাইপের অধীনে আমরা এরকম অনেকগুলো চলক ঘোষণা করতে পারি। কিন্তু চলকের সংখ্যা যদি আমাদের আরো অনেক বেশি হয়, ধরো ৫০০ চলক। তখন কি এরকম ABCD করে Z পর্যন্ত যাওয়ার পর বাকিটা কি করব? এইজন্য আমরা তখন একটু চেঞ্জ করতে পারি। আমরা এইভাবে লিখতে পারি। ৫০০, ৮০০, ৯০০, ১২০০ এভাবে আমরা 0 থেকে নিয়ে A, B, C এরকম আমরা সাথে যদি নাম্বার জুড়ে দেই, তাহলে আমরা এতগুলো চলক ঘোষণা করতে পারব। এখন খেয়াল করো যে এই যে ৮০০, ৯০০, ১২০০ বা ১৩ টা সাবজেক্টের জন্য ৫০০০ এরকম নাম্বার লাগবে। ৫০০০ চলক লাগবে। ৫০০০ চলককে বসে, বসে লেখা অনেক সময় সাপেক্ষ, অনেক ঝামেলাপূর্ণ। তার চাইতে দেখো যদি আমরা শর্টকাটে করতে পারি, যেমন ধরো যদি আমরা এইভাবে লিখতে পারি ইন্ট a ৫০০০ তাহলে সুবিধা হলো না? এই যে আমরা অল্প কথায় অনেকগুলো চলক ঘোষণা করতে পারলাম, এটাই আসলে অ্যারে। একই জাতীয় তথ্য সংরক্ষিত। বইয়ের ভাষায় বলতে চাই, সাধারণভাবে অ্যারে বলতে সারিবদ্ধ ডেটার সমাবেশকে বোঝাচ্ছে। এক সারি ডেটা। কতগুলো সমজাতীয় ভেরিয়েবল বা চলককে একটি নামে মেমোরিতে সংরক্ষণ করে ব্যবহার করা হলে তাকে অ্যারে বলে। অর্থাৎ একই ধরনের একাধিক চলকের পরিবর্তে সকল চলককে একটি কমন নাম প্রদান করে ডেটা সমূহের গ্রুপ আকারে প্রকাশ করা যায়, একে অ্যারে বলে। যেটা বললাম যে ওরকম A1, A2, A3 এইভাবে A
4091, A 4099, হ্যাঁ, এইভাবে 4999, এইভাবে 5000 পর্যন্ত যাওয়ার চাইতে আমরা যদি ১ টা ২ টা শব্দ ঘোষণা করেই ৫,০০০ চলক ঘোষণার কাজ করে ফেলতে পারি, তাহলে সেটা আমাদের জন্য অনেক বেশি সুবিধাজনক। এই যে সমজাতীয় বা একই জাতীয় অনেকগুলো ভেরিয়েবলকে একটা নামের অধীনে সংরক্ষণ করছি মেমোরিতে। এর মধ্যস্থ চলকগুলোকে মানে মাঝখানের যে চলকগুলো, সেই চলকগুলোকে আলাদা, আলাদা ব্যবহারের জন্য এক বা একাধিক ইনডেক্স বা সাবস্ক্রিপ্ট ব্যবহার করা হয়। যেমন ধরো এখানে ৭৯৯ টা আছে, তাই তো? ধরো ওই যে একটু আগে যেটা বলছিলাম যে আমরা ৮০০ নাম্বারকে যদি যুক্ত করতে চাই, তো ৭৯৯ টা আমরা কিভাবে করব? আমরা তো হয়তো দেখা গেল এভাবে করব, মার্ক, এখানে হয়তো ৮০০ লিখে দিলাম। এটা ডেটা টাইপ দিয়ে দিলাম ইন্টিজার, ইন্ট। আমরা তো এইভাবে ডিক্লেয়ার করে দিলাম। কিন্তু এই যে ৮০০, ৮০০ মানে তো ০ থেকে, তাই না? ওই যে সিরিজ আমাদের ডেসিমাল সংখ্যা পদ্ধতি ১০ টা। কিভাবে? ০ থেকে ৯ পর্যন্ত প্রতীক, তাই না? ঠিক একইভাবে ৮০০ মানে হচ্ছে ০ থেকে ৭৯৯। এর মধ্যবর্তী যেই নাম্বার গুলো আছে, যে ভেরিয়েবল গুলো আছে, সেগুলোকে আলাদা, আলাদাভাবে এরকম ব্যবহার করার জন্য এক বা একাধিক ইনডেক্স ব্যবহার করা যায়। যাদেরকে বা সাবস্ক্রিপ্ট ও বলা হয়। এটা একটা এমসিকিউ আসতে পারে যে ইনডেক্সের অপর নাম কি? বা মধ্যস্থ চলকগুলোকে আলাদাভাবে প্রকাশ করাকে কি বলে? এরকম এমসিকিউ আসতে পারে। সুতরাং একটু খেয়াল রেখো। অ্যারে মানে অ্যারে ২ প্রকার। একটা হচ্ছে একমাত্রিক অ্যারে, আমরা এতক্ষণ যেটা দেখেছি, একটা ইনডেক্স থাকে। একমাত্রিক অ্যারে, আর অপরটা হচ্ছে বহুমাত্রিক অ্যারে। বহুমাত্রিক অ্যারে আবার কয়েক প্রকার। সেটা হচ্ছে দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক, চতুর্মাত্রিক, পঞ্চম মাত্রিক এভাবে। এখন এখানে বিষয় হচ্ছে যে প্রোগ্রামে অ্যারে ঘোষণা করা হলে কম্পাইলার অ্যারের ডেটা টাইপ ও সাইজ অনুসারে মেমোরিতে চলকসমূহের জন্য পরপর জায়গা সংরক্ষণ করে রাখে। এই জন্য যদি দ্বিমাত্রিক, ত্রিমাত্রিকের বেশি হয়, পঞ্চম মাত্রিক এরকম হয়, সেই ক্ষেত্রে কিন্তু প্রোগ্রাম একটু স্লো হয়ে যায়। একমাত্রিক অ্যারে আমরা এইভাবে ঘোষণা করে থাকি। যেটা টাইপ যেমন ইন্ট, তারপরে হচ্ছে অ্যারে নেম যা দেই, যদি এক্স দেই এক্স, এস দেই এস, তারপরে দেখো এটার সাইজ, সাইজ দেয়া যাচ্ছে। এটা হচ্ছে একমাত্রিক। দ্বিমাত্রিক কিভাবে হবে? এটাই দ্বিমাত্রিক করা যায়। দেখো এক্স, এর ২ টা ইনডেক্স দিলাম। এটা একটা ইনডেক্স, এটা একটা ইনডেক্স। ২ টা ইনডেক্স দিলাম। ত্রিমাত্রিক হলে ৩ টা ইনডেক্স দিলাম। এভাবে আরো অনেক বেশি ডেটা একটা নামের অধীনে সংরক্ষণ করা। তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদেরকে। একমাত্রিকেরে দেখো যে এর ভ্যালুটা ৫, তার মানে হচ্ছে আমরা এই ইন্ট ৫ পর্যন্ত যাবে। অর্থাৎ এর একটা হবে A0, এরপরে হবে A1, A2, A3, A4। মেমোরিতে এইভাবে জায়গা করবে। যেহেতু বলেছিলাম ৫, তার মানে ৪ পর্যন্ত। অর্থাৎ মেমোরিতে সে এইভাবে ৫ টা ঘর নিয়ে নেবে এই ডেটাগুলোকে রাখার জন্য। ১ম টা 0, তারপরটা 1, তারপরটা 2, তারপরটা 3, তারপরটা 4। এখন আসো যে এটার মধ্যে আমরা ডেটা বিভিন্ন রকম রাখতে পারি। ধরো এখানে একটা ডেটা রাখলাম, মান রাখলাম হচ্ছে, ধরো এখানে 77 রাখলাম A0 তে। এরপরে রাখলাম হচ্ছে শুধু ৫। এরপরে রাখলাম আ ৯১। এগুলো তো মেমোরি অ্যাড্রেস, এগুলোতে ডেটাগুলো রাখছি। এরপরটা হয়তো দেখা গেল শুধু ১ রাখলাম ৩ এ। এইভাবে
এটা হলো একমাত্রিক। যখন দ্বিমাত্রিক হবে তখন কিন্তু এরকম হবে ক্যারেক্টার রাখি বা ইন্টিজার রাখি বা ফ্লোট যাই রাখি না কেন ২ টা হবে তার ইনডেক্স। ধরো b যদি আমরা ১০০ ভ্যালু রাখতে চাই তাহলে একমাত্রিকের ক্ষেত্রে লিখতাম int a ১০০ তাহলে ও ১০০ পর্যন্ত রাখতো। এটাকে দ্বিমাত্রিক হিসাবে রাখা যায় এরকম 10 into 10 অর্থাৎ 10 একটা ইনডেক্সে 10 আরেকটা ইনডেক্সে। অর্থাৎ যাই করি না কেন ঘুরে ফিরে ১০০ মান আসবে। অথবা এইভাবে করতে পারি ধরো 2 একটা ইনডেক্সে আরেকটা ইনডেক্সে 50। ত্রিমাত্রিকে কিভাবে হবে? ইনডেক্স হবে ৩ টা। তো যদি আমি ১০০ কেই রাখতে চাই তাহলে ধরো এরকম হবে যে এখানে ভেরিয়েবলের নেমটা হচ্ছে x ধরো 2 5 তাহলে কি হলো ৫ দুগুণে ১০ আরেকটাতে ১০ অর্থাৎ গুণ করে যেন শেষ পর্যন্ত ১০০ই আসে। এইভাবে মাত্রিক করে রাখলে আরো বেশি ডেটা রাখা যায়। এই ছিল একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক আ অ্যারে, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক এরকম যদি আরো বেশি আ মাত্রা তৈরি করতে হয়, ডাইমেনশন তৈরি করতে হয় সেই ক্ষেত্রে প্রোগ্রাম একটু স্লো হয়ে পড়বে। কম্পাইলার কাজ করবে একটু স্লোতে। এইজন্য আসলে ত্রিমাত্রিকের বেশি না করাই ভালো। আচ্ছা আসো। অ্যারের ডেটা টাইপ ইন্টিজার হতে পারে, আমরা একটু আগেই দেখলাম যে ক্যারেক্টার হতে পারে, ফ্লোট হতে পারে। সি ভাষায় ব্যবহৃত সকল অ্যারের ইনডেক্স 0 থেকে শুরু হয়। কাজেই অ্যারের সাইজ n হলে অ্যারের ইনডেক্স হবে 0 থেকে n-1 একটু আগে যেটা তোমাদেরকে দেখালাম যে ৮০০ নিয়েছিলাম কিন্তু আমরা পাবো কত? আমরা পাবো 799 পর্যন্ত। কারণ 0 থেকে শুরু। এটা একটু মাথায় রাখতে হবে এই আরকি। এরপরে আসো যে এই যে আমরা দেখো 0 ইনডেক্স শুরু হচ্ছে A0, A1, A2, A3 এগুলো হচ্ছে ইনডেক্স। এর মধ্যে আমরা ডেটাটা কি রাখছি সেটা কিন্তু জরুরি বিষয় না। আমরা বিভিন্ন ডেটা রাখতেই পারি। এটা হচ্ছে মেমোরিতে কোথায় আমরা ডেটাটা রাখছি তার অ্যাড্রেসটা হচ্ছে এই A এবং ইনডেক্স। এরপর আসো যদি ক্যারেক্টার টাইপ একাধিক অ্যারেকে স্ট্রিং হিসেবে ব্যবহার করা যায় বা স্ট্রিং বলে। স্ট্রিং মানে হচ্ছে আসলে কতগুলো ক্যারেক্টারের সমষ্টি। এই ক্ষেত্রে অ্যারের সাইজটা এখানে কিন্তু একটু জরুরি। স্ট্রিং এর সাইজ থেকে ১ বেশি নিতে হবে। যেমন ধরো আমরা যে ৮০০ নিয়েছিলাম সেটা তো নাম্বার বা শুধু একটা করে ক্যারেক্টার বা ফ্লট বা ইন্টিজার, ডাবল এগুলোর জন্য নিয়েছিলাম। কিন্তু আমরা যদি ১ সেট ক্যারেক্টার নেই, সেই ক্ষেত্রে আমাদের যতগুলো ক্যারেক্টার থাকবে তার চাইতে আমাদেরকে একটা ঘর বেশি নিতে হবে। কারণ হচ্ছে লাস্টের ঘরটা এই /0 বা নাল রাখতে হয়। এটা করতে হয়। এটা করার একটা বিশেষ কারণ হচ্ছে যে এক সেট ক্যারেক্টার শেষ হওয়ার পরে আরেক সেট ক্যারেক্টার যে শুরু হচ্ছে এইটা কম্পাইলারকে বুঝানোর জন্য যে এইটা একটা শব্দ বা এখানে এক সেট ক্যারেক্টার আছে এটা একটা স্ট্রিং, ওইটা আরেকটা স্ট্রিং, ওইটা আরেকটা স্ট্রিং এটা বুঝানোর জন্য। এইজন্য ধরো যতগুলো ক্যারেক্টার নেওয়া হয় তার চাইতে একটা বেশি উল্লেখ করতে হয়। যেমন ধরো এখানে বাংলাদেশ আছে। দেখো ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০ ১০ টা ক্যারেক্টার মিলে বাংলাদেশ শব্দটা। কিন্তু তোমাকে উল্লেখ করতে হবে যে এর ইনডেক্সের সাইজটা উল্লেখ করতে হবে ১১ একটা বেশি উল্লেখ করতে হবে। কারণ হচ্ছে এই যে দেখো লাস্টে /0 অর্থাৎ একটা নাল ক্যারেক্টার বা একটা নাল ইনডেক্স রাখতে হয়। তা ০ থেকে শুরু হওয়ার কারণে আমরা যে কাঙ্ক্ষিত সংখ্যাটা চাচ্ছি তার থেকে কিন্তু একটা সংখ্যা কম পাবো। তাই না? ইনডেক্স একটা কম হবে। আর স্ট্রিং এর ক্ষেত্রে কি করতে হবে? একটা বাড়ায় নিতে হবে। ঠিক যেমন ধরো যদি আমরা ৮০০ পর্যন্তই চাই তাহলে আমাদের আ অন্যান্য ডেটা টাইপের ক্ষেত্রে ৮০০ একটা ডিক্লেয়ার করতে হবে। যদি আমি ৮০০ টাই চাই। আর আমি যদি ৮০০ টা জাস্ট ইনডেক্স এ উল্লেখ করি তাহলে কিন্তু ৭৯৯ পর্যন্ত পাবো। হ্যাঁ, ৮০০ টাই পাবো ০ থেকে শুরু হবে।
মানে ইনডেক্সের লাস্ট ভ্যালুটা হবে ৭৯৯। আর যদি স্ট্রিং এর ক্ষেত্রে আমাকে নিতে হয় তাহলে এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে যতগুলো ক্যারেক্টার আছে ওই একটা স্ট্রিং এ যতগুলো ক্যারেক্টার আছে তার চেয়ে একটা বাড়ায়া নিতে হবে। এটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আসো ফাংশন। সেই তখন থেকে বলছি বা একদম আগেও বলেছি যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এর একটা বিশেষ সুবিধা হচ্ছে ফাংশন। তার মধ্যে সি এর একটা বিশেষ সুবিধা হচ্ছে বিল্ট ইন ফাংশন। তো ফাংশন কি? সি প্রোগ্রামে কোনো নির্দিষ্ট কাজ পুনঃ করার জন্য কতগুলো স্টেটমেন্ট বা ব্লককে একটি নাম দিয়ে মেমোরিতে সংরক্ষণ করে রাখা হয়। একে বলা হয় ফাংশন। যেমন ধরো মেইন। মেইন নাম দিয়ে সংরক্ষণ করে রাখা হচ্ছে ওর একটা বডি আছে। এটা একটা ফাংশন। তারপরে ধরো আমি আম উম গাড়ির স্পিড মাপবো। আমি আলাদা একটা ফাংশন তৈরি করে রেখে দিলাম যে আমি যখনই স্পিড মাপবো তখন এই ফাংশনটা ব্যবহার করব। এই যে আমি একটা কাজ করে রেখে দিলাম, একটা আ জায়গায় সংরক্ষণ করে রেখে দিলাম মেমোরিতে। এরপরে আমি এটাকে যখন খুশি তখনই ব্যবহার করছি। যে বা আরেকটু অন্যভাবে যদি বুঝাইতে হয়, ধরো আমরা তো HTML এ টেবিল করি, তাই না? টেবিল, টিআর, টিডি। এখন আমরা যদি একটা স্ট্রাকচার তৈরি করে রেখে দেই, যখনই আমাদের টেবিল দরকার তখনই শুধু ওই টেবিল কথাটা লিখলেই ওই টেবিল পুরা স্ট্রাকচারটা চলে আসবে। তাহলে সুবিধা হয় না? এই যে আমরা টেবিলের সবগুলো কোড লিখে সংরক্ষণ করে রেখে দিলাম এবং যখনই প্রয়োজন ব্যবহার করছি কল করে, এটাই হচ্ছে প্রতিটি সি প্রোগ্রাম এরকম এক বা একাধিক ফাংশনের আসলে সমষ্টি। ফাংশন ২ প্রকার। একটা বিল্ট ইন লাইব্রেরি ফাংশন, আরেকটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন। একদম সি এর বৈশিষ্ট্য থেকে বলছিলাম যে সি এর একটা বিশেষ সুবিধা হচ্ছে বিল্ট ইন লাইব্রেরি ফাংশন আছে। তৈরি করতে হয় না। বিল্ট ইন থাকে। বিল্ট ইন লাইব্রেরি ফাংশনটা একটু পরে দেখি। তার আগে আমরা একটু মেইন ফাংশনটা ব্যবহার করে দেখে আসি। বিল্ট ইন লাইব্রেরি ফাংশন বুঝাইতে গেলে আমার একটু হেডারটা বুঝাতে হবে। তোমাদেরকে এর আগে একবার আমি ক্লাসে বুঝিয়েছিলাম যে দেখো যে আমরা যদি ওই একই কথা বলা লাগে যে আমরা যদি ওই যে টেবিলের ফরমেটটা অথবা অর্ডার লিস্টের একটা ফরমেট তৈরি করে রেখে দেই। এরপরে আমাদের যখন প্রয়োজন শুধু ওয়েল লিখলেই আমাদের ওই পুরো স্ট্রাকচারটা চলে আসে। পুরো কাজটা আমাদের হয়ে যায়। তাহলে অনেক সুবিধা হয় না? ঠিক একই রকম হচ্ছে বিল্ট ইন লাইব্রেরি ফাংশন। কিছু তৈরি করা আছে। শুধু আমরা নামগুলো ব্যবহার করে করব। এটা হচ্ছে বিল্ট ইন লাইব্রেরি ফাংশন। আরেকটা ফাংশন আছে যেটা অবশ্যই বাধ্যতামূলক। এটা কোনো বিল্ট ইন লাইব্রেরি ফাংশন না। এর নাম হচ্ছে মেইন ফাংশন। সি প্রোগ্রামের মূল কাঠামো হচ্ছে মেইন ফাংশন। যেমন দেখো ওয়েব পেজের আমরা যেখানে যা কিছু লিখি না কেন বডির ভিতরে না লিখলে কিন্তু সেটা আমরা ওয়েব পেজ হিসাবে পাই না। তাই না? আমাদেরকে সমস্ত ট্যাগ কোথায় ব্যবহার করতে হয়? বডির ভিতরে। ঠিক একইভাবে আমরা যেখানে যতগুলো ফাংশন তৈরি করি না কেন মেইনের ভিতরে না লিখলে সেটা আসলে এক্সিকিউট করবে না। সুতরাং সি কম্পাইলার মেইন ফাংশনকে নির্বাহের মাধ্যমে কাজ শুরু করে। সবচেয়ে ছোট একটা সি প্রোগ্রাম হচ্ছে যে এরকম একটা সবচেয়ে ছোট সি প্রোগ্রাম যে একটা দেখানো হলো আরকি যে মেইন ফাংশন যে মেইন ফাংশনের এই হচ্ছে একটা ফার্স্ট ব্র্যাকেট এটাকে প্যারেনথাইসিস বলা হয়। আরেকটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট যেটার মধ্যে আসলে ফুল বডিটা থাকে। এর ভিতরেই এক্সিকিউটটা করে। এই ফ এই হচ্ছে মেইনের মূল অংশটুকু। এর যত ফাংশনই তৈরি করি না কেন, এর ভিতরে যদি না লিখি, তাহলে সেটা আসলে এক্সিকিউট করবে না। একটা ছোট এক্সাম্পল দিয়ে তোমাদেরকে দেখানো হলো। এখন আসো কলের বিষয়টা। দেখো যে আমি A নামক একটা ফাংশন তৈরি করছি, B নামক একটা ফাংশন তৈরি করছি, C নামক একটা ফাংশন তৈরি করছি। এগুলো সব ইউজার ডিফাইন্ড ফাংশন। অর্থাৎ মেইনের বাহিরে করেছি। A নামক ফাংশন, B নামক ফাংশন, C নামক ফাংশন বা এরকম। এখন এদেরকে এই মেইনের ভিতরে কল করিয়ে কাজ করাতে হবে। এগুলো হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশনের ক্ষেত্রে। একটি ফাংশনের মাধ্যমে অপর কোনো ফাংশনকে ব্যবহার করার প্রক্রিয়াকে ফাংশন কল করা বলা হয়। ফাংশন কল করার সিনট্যাক্সটা দেখিয়ে দিলাম। তাহলে দেখো কিভাবে কাজ করবে এটা। যে যখনই মেইনের ভিতরে আমি লিখেছি যে কল A অর্থাৎ A নামক যে ফাংশনটা তৈরি করেছি এবার সেটা কাজ করবে। A নামক ফাংশনের ভিতরে আমি লিখেছিলাম printf হাই। printf হাই দেওয়ার কারণে এবার আমার আউটপুট আসবে হাই। এরপরে দেখো আমি আবার কল করেছি b নামক ফাংশন। b নামক ফাংশনের ভিতরে আমি লিখেছিলাম b নামক ফাংশনটা যে আমি এখানে তৈরি করেছিলাম সেখানে লিখেছিলাম printf hello। এবার আউটপুট আসবে হ্যালো। যেহেতু এই ১ম লাইনটা এক্সিকিউট করার পর ২য় লাইনটা এক্সিকিউট করছে, এরপরে ৩য় লাইনটা। ৩য় লাইনটাতে আমি আবার
এ নামক ফাংশনটাকে কল করলাম। অর্থাৎ একটা ফাংশনকে একাধিকবার কল করা যায়। তখন আবার এটা কি কাজ করবে? আবার হাই উল্লেখ করবে। এগুলো হচ্ছে ফাংশন কল করে কাজ করানো। অর্থাৎ মেইনের ভিতরে যদি আমি ফাংশনকে কল না করি তাহলে আমি যতগুলোই লিখি না কেন আসলে সেগুলো কাজ করবে না। সো মেইন ফাংশনটা খুবই গুরুত্বপূর্ণ। মেইন ফাংশনের ভিতরে যা কিছু থাকবে সেটাই আসলে এক্সিকিউট করবে। এবার আসো বিল্ট ইন ফাংশন গুলো একটু বুঝাবো। বিল্ট ইন ফাংশনটা ইচ্ছা করে একটু পরে বুঝাইলাম। কারণ বিল্ট ইন ফাংশনের সাথে ইনপুট আউটপুট এর একটা সম্পর্ক আছে। আরো অনেকগুলো বিষয়ের সম্পর্ক আছে তো। এইজন্য এটাকে একটু পরেই তোমাদেরকে বুঝানোর চেষ্টা করলাম। বিল্ট ইন ফাংশন। বিল্ট ইন ফাংশনের সাথে আরেকটা জিনিস ওতপ্রোতভাবে জড়িত সেটা হচ্ছে হেডার ফাইল। হেডার ফাইল ইনক্লুড করলে এর মধ্যে যে ফাংশন গুলো আছে সেই ফাংশন গুলোকে আর তৈরি করে নিতে হবে না। শুধু নামটা ব্যবহার করলেই হয়ে যাবে। এর আগে আমি যেটা বলেছিলাম যে ওই যে A নামক B নামক ফাংশন গুলো কিন্তু তৈরি করেছি। একদমই ফাংশনের বডি তার ভিতরে প্রত্যেকটা ফাংশনের ভিতরে তো লোকাল ভেরিয়েবল থাকবে, এক্সিকিউট পার্ট থাকবে এবং সেটা অবশ্যই এক্সিকিউট করবে যদি মেইন এর ভিতরে কল করা হয়। আর বিল্ট ইন ফাংশন যেগুলো সেগুলো আর তৈরি করতে হবে না। ওর কোনো বডি-টডি কিচ্ছু তৈরি করতে হবে না। শুধু নামটা লিখে ব্যবহার করব। আর এই কাজটা করতে হলে অবশ্যই হেডার ফাইলগুলাকে কানেক্ট করতে হবে, ইনক্লুড করতে হবে, সংযুক্ত করতে হবে। অনেক ধরনের হেডার ফাইল আছে। তার মধ্যে সবচেয়ে বেশি তোমাদের সিলেবাস অনুযায়ী বা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ৩ টা হেডার ফাইল। তাই এই ৩ টে হেডার ফাইল নিয়েই কথা বলছি। এই হেডার ফাইলটা আমরা কিছুটা চিনে ফেলেছি এক্সাম্পল দেখতে, দেখতে। স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, স্ট্যান্ডার্ড ইনপুট অ্যান্ড আউটপুট। এর যে ফাংশন গুলো বেশি ব্যবহৃত হয় সেটা হচ্ছে printf, scanf। এছাড়া আরো আছে গেটস, পুটস এরকম আরো অনেক আছে। এটা হচ্ছে ফরম্যাটেড আউটপুট প্রদানের জন্য printf ব্যবহৃত হয়, ফরম্যাটেড ইনপুট প্রদানের জন্য scanf ব্যবহৃত হয়। এখন হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল যত কাজ আমরা করব এর জন্য আমরা এই math.h হেডার ফাইলটা সংযুক্ত করব। হেডার ফাইলটা সংযুক্ত করলে এর সাথে যেই ফাংশন গুলো আছে সেগুলো আমরা খুব সহজভাবে ব্যবহার করতে পারবো। হ্যাঁ? পরম মানের জন্য, পাওয়ারের জন্য, বর্গমূলের জন্য এরকম আরো ম্যাথমেটিক্যাল যে কাজগুলো আছে সেগুলোর ফাংশন গুলোকে ব্যবহার করব। এগুলোই বেশি, বেশি ব্যবহৃত হয় তাই এখানে তো জায়গা কম। উদাহরণস্বরূপ এখানে কয়েকটা মাত্র দেখালাম। যে আমরা যেকোনো পাওয়ার নেওয়ার জন্য POW পাও এই ফাংশনটা ব্যবহার করব। বর্গমূলের জন্য স্কয়ার রুট এই ফাংশনটা ব্যবহার করব। তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা। এরপরে হচ্ছে আমি লাস্টে যদিও উপর দিকে ছিল কিন্তু আমি সবশেষে এটা বুঝাচ্ছি সেটা হচ্ছে কনসোল ইনপুট অ্যান্ড আউটপুট। এখানে যে ফাংশন গুলো আছে সেগুলো কার্সর ইউজের জন্য, কিবোর্ড থেকে অক্ষর ইনপুটের জন্য, টেক্সটের কালার পরিবর্তনের জন্য এই জাতীয় ফাংশন গুলো ব্যবহার করা হয়। যেমন টেক্সট স্ক্রিন মুছে ফেলার জন্য হচ্ছে ক্লিয়ারস। গেটস কিবোর্ড থেকে অক্ষর ইনপুট নেওয়ার জন্য, তারপরে কার্সরকে স্ক্রিনের নির্দিষ্ট স্থানে স্থাপনের জন্য গো টু এক্সওয়াই। তারপরে হচ্ছে টেক্সটের রং পরিবর্তনের জন্য টেক্সট কালার। এই জাতীয় ফাংশনগুলো ব্যবহারের জন্য কনসোল অর্থাৎ আ কনসোলের কন ইনপুট আউটপুট conio.h টাকে ইনক্লুড করতে হবে। এগুলো হচ্ছে বিল্ট ইন ফাংশন। বিল্ট ইন ফাংশন সম্পর্কে তো ভালোই তোমরা বুঝলা। এখন আমি একটু দেখাবো যে আমরা হেডার ফাইল কি, কি ফাংশন কিভাবে ইউজ করব, কিভাবে হেডার ফাইলকে যুক্ত করব সেটা দেখানোর জন্য আমার এই প্রচেষ্টা। একটা হেডার ফাইল স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট তোমরা তো এখন জানো যে এটা একটা হেডার ফাইল stdio.h। এই হেডার ফাইলটাকে ইনক্লুড করতে হবে এই হ্যাশট্যাগ দিয়ে। অর্থাৎ হ্যাশ ইনক্লুড তারপরে অ্যাঙ্গেল ব্র্যাকেট এর ভিতরে হেডার ফাইলটা লিখতে হবে। প্রোগ্রামের ভিতরে printf, scanf, gets, puts এই জাতীয় লাইব্রেরি ফাংশন গুলো ব্যবহার করার জন্য এই হেডার ফাইলটাকে সংযুক্ত করা হয়। আচ্ছা, সি প্রোগ্রামে যেসব লাইব্রেরি ফাংশন ব্যবহার করা হবে সেগুলো যে হেডার ফাইলে রয়েছে প্রোগ্রামের শুরুতে সেটাকে ইনক্লুড করতে হয়। এটা হচ্ছে নিয়ম। আমি এখানে ২ টা দেখালাম। কনসোলটাও একটু দেখালাম। ম্যাথটাও ঠিক একইভাবে ইনক্লুড করতে হয়। প্রোগ্রামের ভিতরে ক্লিয়ারস বা গেটস এই লাইব্রেরি ফাংশন গুলো ব্যবহার করা হয় তখন এই conio.h নামক হেডার ফাইলটি ইনক্লুড করতে হয়।
বিল্ট ইন ফাংশনের মাধ্যমে ইনপুট। এবার একটু দেখি এটা। এটা কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে লাগবে। সুতরাং আমরা একটু খুব সতর্কতার সাথে এটা লক্ষ্য করব। আবারও বলছি, বিল্ট ইন ফাংশনের মাধ্যমে আমরা কিভাবে ইনপুট নিব? কি ফাংশন ব্যবহার করব? সিম প্রোগ্রামে ইনপুট নেয়ার ২ টি উপায় আছে। একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, দ্বিতীয়টি হচ্ছে বিল্ট ইন লাইব্রেরি ফাংশন ব্যবহার করে। অ্যাসাইনমেন্ট অপারেটরে এরকম একটা সমান চিহ্ন ব্যবহার করে সরাসরি চলকের মান দেওয়া যায়। এটা হচ্ছে ইনপুট নেওয়ার একটা প্রক্রিয়া। আরেকটা প্রক্রিয়া হচ্ছে বা বেশিরভাগ ক্ষেত্রে আসলে বিল্ট ইন লাইব্রেরি ফাংশনটাই ব্যবহৃত হয়। তো ইনপুট নেওয়ার জন্য যে ফাংশনগুলো বেশি ব্যবহৃত হয় সেটা হচ্ছে scanf, getch অর্থাৎ get ক্যারেক্টার বা gets ইত্যাদি লাইব্রেরি ফাংশনগুলো বেশি ব্যবহৃত হয় ইনপুট নেওয়ার জন্য। আচ্ছা, তার মধ্যে সবচেয়ে বেশি আসলে অনেক বেশি ব্যবহৃত হয় হলো scanf। scanf এর সিনট্যাক্সটাই দেওয়া হচ্ছে। একটার সিনট্যাক্স পারলে বাকিগুলোও হয়ে যাবে। scanf এর সিনট্যাক্সটা একটু ভালো করে খেয়াল করবা। এই সিনট্যাক্সটা মনে রাখতে হবে। এটা ভুল করা যাবে না। আর অনেক সময় আসে যে scanf এর সিনট্যাক্সটা লিখো বা scanf এর সিনট্যাক্স নিম্নের কোনটি? এরকম অনেক সময় এমসিকিউতেও আসে বা অনুধাবনেও আসে। ব্যাখ্যা চাওয়া হয় বা এমনও আসে যে scanf এর সিনট্যাক্স লিখো এবং ব্যাখ্যা করো। এইজন্য আসলে এর এই স্ট্রাকচারটা বা সিনট্যাক্সটা আমরা একটু ভালো করে খেয়াল করি। scanf এর সিনট্যাক্সে কি থাকে? একটা থাকে কন্ট্রোল স্ট্রিং আর থাকে কিছু আর্গুমেন্ট। যদি একটা আর্গুমেন্ট হয় একটা, একাধিক হয় একাধিক। যেমন ধরো একটা এক্সাম্পল একটু খেয়াল করো যে scanf এর ভিতরে আমার ৩ টা ভেরিয়েবল আছে। আর্গুমেন্ট মানে হচ্ছে ভেরিয়েবল গুলো। এখানে ৩ টা ভেরিয়েবল আছে। ৩ টা ভেরিয়েবলের জন্য কন্ট্রোল স্ট্রিং ৩ টা। কিছুই না। এটাই। আসো। আর্গুমেন্ট অংশে এন্ড ক্যারেক্টার হিসাবে চলকের নাম লিখতে হয়। অর্থাৎ আমরা চলকের নাম লেখার সময় এন্ড সাইনটা ব্যবহার করব। এন্ড সাইনটা আসলে ওই যে বললাম মেমোরি অ্যাড্রেস। এ নামক ভেরিয়েবলের মেমোরি অ্যাড্রেসটা বোঝানোর জন্য এন্ড সাইনটা ব্যবহার হচ্ছে। ফলে ইনপুটকৃত মান চলকের জন্য নির্ধারিত মেমোরি অ্যাড্রেসে সংরক্ষিত হবে এই এন্ড সাইন ব্যবহারের ফলে। আরেকটা হচ্ছে কন্ট্রোল স্ট্রিং। এই অংশের ডেটা টাইপ অনুসারে ভেরিয়েবলের মান গ্রহণের জন্য পার্সেন্টেজের সাথে যেই ফরম্যাট স্পেসিফায়ার গুলো আছে, ফরম্যাট স্পেসিফায়ার আসলে ব্যবহার করতে হয়। ফরম্যাট স্পেসিফায়ার তোমাদেরকে ডেটা টাইপে দেখিয়েছিলাম। তোমাদের হয়তো মনে আছে যে আমরা যখন কোনো ইন্টিজার টাইপ ডেটা মেনশন করব তখন তার ফরম্যাট স্পেসিফায়ার হবে %d। আমরা যখন কোনো ক্যারেক্টার ডেটা টাইপ নির্ধারণ করব তখন তার স্পেসিফায়ার হবে c। অর্থাৎ খালি শুধু স্পেসিফাই করা যে কি টাইপের ডেটা সংরক্ষিত হবে। এই জন্য শুধু স্পেসিফায়ারটা দেয়া হয়। বা বলতে পারো যে যদি উদাহরণ বলতে চাই যে কেস যে কি টাইপের কেসে ডেটাটা রাখবে। এটা হচ্ছে স্পেসিফায়ার আর কিছুই না। তাহলে কি হবে? যে আমরা যখন scanf করব যদি আমাদের একাধিক ভেরিয়েবল হয় প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা, আলাদা করে আমাদেরকে কন্ট্রোল স্ট্রিং লিখতে হবে। আর প্রত্যেকটা ভেরিয়েবলের আগেও এন্ড সাইন ব্যবহার করতে হবে। এখন যদি এমন হয় যে ধরো a এবং b এই ২ টা হলো ইন্টিজার আর আ সি টা হলো ফ্লোট। যদি এমন হয় তখন আমরা কিভাবে নিব? তখন কিন্তু আমরা যার ডেটা টাইপ অনুযায়ী ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করব। যেমন ধরো scanf ডাবল কোটেশন এখানে কিন্তু টেক্সট বা অন্য কিছু লিখা যাবে না। %d, কমা %d আমার এখানে জায়গা নাই বলে আমি একটু নিচে লিখছি। খেয়াল করো। %f কারণ সি টা কি ছিল? ফ্লোট ডেটা টাইপ। তারপরে ডাবল কোটেশন অফ করে দিয়ে এবার হচ্ছে এন্ড সাইন a, কমা এন্ড সাইন b, কমা এন্ড সাইন c। তারপরে ব্র্যাকেট ক্লোজ করে অবশ্যই সেমিকোলন। কারণ তোমরা জানো বা তোমাদেরকে অলরেডি জানানো হয়েছে যে প্রত্যেকটা স্টেটমেন্টের পর কিন্তু অবশ্যই সেমিকোলন দিয়ে ট্রান্সলেটরকে বুঝাতে হবে যে আমার এই লাইনটা শেষ হলো বা আমার স্টেটমেন্টটা শেষ হলো। এই কাজটা কিন্তু
করতেই হবে। যদি এটা না করো তাহলে কিন্তু এটা আসলে ভুল হয়ে যাবে। আসো আমরা একটু আউটপুট দেখে নেই। ওই built in লাইব্রেরি ফাংশনের মাধ্যমেই আমাদের ইনপুট এবং আউটপুটের মধ্যে কিন্তু বেশ কিছু সূক্ষ্ম পার্থক্য আছে। এগুলো একটু আমাদেরকে খুব ভালো করে খেয়াল করতে হবে। খেয়াল করো যে সি প্রোগ্রামে ফলাফল প্রকাশের জন্য বা প্রদর্শনের জন্য অনেক বেশি ব্যবহৃত হয় printf, এছাড়াও কিন্তু puts ফাংশনটি ব্যবহৃত হয়। অর্থাৎ আমরা দেখেছিলাম না যে গেটস ঠিক একইভাবে হচ্ছে puts তারপরে হচ্ছে পুট ক্যারেক্টার এই ফাংশনটাও ব্যবহৃত হয়। সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আসলে printf। তো ঠিক একইভাবে আমরা printf এর সিনট্যাক্সটা একটু দেখি। দেখো printf এর সিনট্যাক্সে সে একই রকম কিন্তু কন্ট্রোল স্ট্রিং থাকছে আর আর্গুমেন্ট থাকছে। কিন্তু পার্থক্যটা হচ্ছে এখানে আর্গুমেন্টে কোনো এন্ড সাইন ব্যবহৃত হবে না। হবে চলকের নাম অথবা গাণিতিক এক্সপ্রেশন। কন্ট্রোল স্ট্রিং এর ক্ষেত্রে পার্সেন্টেজই থাকবে অর্থাৎ স্পেসিফায়ারই ব্যবহৃত হবে। তবে এখানে আরেকটা বিষয় হচ্ছে প্রিন্টএফ এর ক্ষেত্রে আমি বলছি বা স্ক্যানএফ আর প্রিন্টএফ এর মধ্যে মেইন পার্থক্যটা হচ্ছে স্ক্যানএফ এ কোনো টেক্সট ব্যবহার করা যায় না। কিছু লেখা যায় না। শুধুমাত্র কন্ট্রোল স্ট্রিং আর হচ্ছে আর্গুমেন্ট। কিন্তু প্রিন্টএফ এর ক্ষেত্রে চাইলে কন্ট্রোল স্ট্রিং এর আগে আমরা কিছু টেক্সট ব্যবহার করতে পারবো এবং যেভাবে ব্যবহার করব, যেভাবে লিখব মানে সেইভাবেই ফলাফল দিবে। এটা হচ্ছে একটা বিশেষ কি পার্থক্য? ইনপুটের ক্ষেত্রে ফরম্যাট স্পেসিফায়ার আর হচ্ছে আর্গুমেন্ট গুলো ছাড়া আর কিছু লিখা যায় না। আর এইখানে হচ্ছে আমরা ইচ্ছা করলে টেক্সট ব্যবহার করতে পারবো। আর কন্ট্রোল স্ট্রিং বা ফরম্যাট স্পেসিফায়ার গুলোতে ব্যবহার করব। সেই সাথে আর্গুমেন্ট গুলো ব্যবহার করব। তবে সেটা আর এন্ড সাইন ব্যবহার করে নয়। এন্ড সাইন ছাড়া। এখানে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা লেখা আছে। একটা টেক্সট লেখা আছে। তারপরে হলো ৩ টা স্পেসিফায়ার লেখা আছে এবং এই সবগুলো কাজ হচ্ছে ডাবল কোটেশন এর ভিতরে এবং এরপরে হচ্ছে ভেরিয়েবল গুলোর নাম ওই XYZ এবং এদের কিন্তু আর এন্ড সাইন ব্যবহার হয়নি। শুধু ভেরিয়েবল গুলোর নাম লেখা হয়েছে বা ভেরিয়েবল গুলোকেই লেখা হয়েছে। আমি সংক্ষিপ্ত করে দেখানোর চেষ্টা করেছি প্রিন্টএফ আর স্ক্যানএফ যেহেতু অনেক বেশি ব্যবহৃত হয়। আমি সংক্ষিপ্ত করে জাস্ট একটা উদাহরণ দিয়ে একটু চেষ্টা করেছি এখানে দেখানোর। চলো আমরা একটা এক্সাম্পল এর মাধ্যমে আরেকটু ভালো করে এটা দেখি। খেয়াল করো, আমরা তো অলরেডি সবাই জানি যে বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা বা কি ফলাফল হয়। আমরা অ্যালগরিদম ফ্লো চার্ট গুলো দেখেছি। তো সেই ভিত্তিতেই দেখো যে হেডার ফাইলকে ইনক্লুড করেছি। জাস্ট আমি এখানে আসলে প্রিন্টএফ আর স্ক্যানএফ কেই বুঝানোর জন্য রেখেছি। তারপরে দেখো মেইন ফাংশনের এই হচ্ছে মেইন ফাংশনের হোল বডি। তারপরে হচ্ছে দেখো আর এরিয়া। তারপরে আমরা একটা আ এটা এখানে না রাখলেও হয়। এটাকে এখানে ঘোষণা করলেও হয় বা এটাকে ডেফিনিশন সেকশনে ঘোষণা করলেও হয়। ধ্রুবক যেকোনো জায়গায় ঘোষণা করা যায়। এরপরে দেখো এই যে প্রিন্টএফ, ইন্টার বা ইনপুট রেডিয়াস। তারপরে হচ্ছে স্ক্যানএফ। আর এর ভ্যালুটাকে নিচ্ছি। যেহেতু ফ্লোট টাইপ ডেটা তাই পার্সেন্টেজ এফ। এরপরে হচ্ছে এক্সপ্রেশন ক্যালকুলেশন করে টরে ফলাফলটা দিচ্ছি এরিয়াতে যেই ভ্যালুটা আছে সেটাকে ব্যা উপস্থাপন করার জন্য স্পেসিফায়ার। দেখো এই যে প্রিন্টএফ এর ফলাফলটা এটা দেখি ইউজার যেই ভ্যালুটা দিবে সেটা স্ক্যানএফ করবে অর্থাৎ ইনপুট নিবে। এরপরে ইনপুট হয়ে গেল। এবার প্রক্রিয়াকরণ করে আউটপুট দিচ্ছে এরিয়া এত। আমি দেখানোর চেষ্টা করেছি একটা প্রোগ্রামের মাধ্যমে প্রিন্টএফ, স্ক্যানএফ এর বা বিল্ট ইন ফাংশন গুলোর কাজ। আরেকটু চেষ্টা করছি। ওটা তো স্ক্যানএফ আর প্রিন্টএফ দেখিয়েছি। এবার গেটস আর পুটস এর একটা ছোট্ট প্রোগ্রাম দেখানোর মানে একটা আলোচনা করতে চাচ্ছিলাম। বেশিরভাগ ক্ষেত্রে আ আম দেখা গেল স্ট্রিং নিয়ে যদি কাজ করা হয়, বেশিরভাগ ক্ষেত্রেই আসলে আমাদের কাজগুলো তো স্ট্রিং নিয়ে করা হয় না? তো স্ট্রিং নিয়ে যখন কাজ করা হয়, তখন আসলে গেটস আর পুটস ইনপুট আর আউটপুটটা ব্যবহার করাই ভালো।
একটা প্রোগ্রামের মাধ্যমে দেখো আমি বুঝানোর চেষ্টা করেছি যে একটা ক্যারেক্টার যার ইনডেক্স হচ্ছে ১০০, ১০০ টি অক্ষর লেখা যাবে। অ্যারেটা তোমাদেরকে তো বুঝিয়ে এসেছি। এখন তো তোমরা অ্যারে সম্পর্কে খুব ভালো করেই জানো যে অ্যারে সম্পর্কে তো তোমরা জানো। তো চলো ঘোষণা করা হলো। এরপরে দেখো এই printf এর জায়গায় আমরা দিব গেটস। গেটস কি? scanf হবে। এটা আসলে printf রেখেছি যেন একটু তোমাদের বুঝতে সুবিধা হয়। এই printf টা না দিলেও হবে। scanf এর পরিবর্তে আমরা কি করছি? এই printf টা দেওয়া হচ্ছে জাস্ট ইউজারকে বুঝানোর জন্য একটা মেসেজ দেওয়া। আমরা ইনপুট নিব scanf এর পরিবর্তে গেটস দিয়ে। এরপরে আউটপুট দিব আসলে আমরা পুটস দিয়ে। যদি এখানে ধরো বাংলাদেশ সম্পর্কে ১০০ টা ক্যারেক্টার লেখা, তাহলে সেটা সেই স্ট্রিংটা আউটপুট হবে কিসে? পুটসে। এই printf টা জাস্ট ইউজারকে বললাম তো ইউজারকে বুঝানোর জন্য বা তোমাদেরকেও বুঝানোর জন্য যে এইটার পরিবর্তে আমরা আউটপুটটা আসলে দিব পুটস দিয়ে আর ইনপুটটা নিব গেটস। আমি আসলে এটা বুঝিয়েই ফেলেছি। ইউজার ডিফাইন্ড ফাংশন যেটা হচ্ছে ইউজার মেইন ফাংশনের যদি আমাদের ইউজার আলাদা করে একটা ফাংশন তৈরি করবে। এখন এমন যদি হয় যে আমার একটু আগে তোমাদেরকে যে এক্সাম্পলটা দেখিয়েছিলাম যে A, B, C, D এরকম ৪ টা ফাংশন আমি তৈরি করলাম মেইন ফাংশন ছাড়া। প্রয়োজন অনুযায়ী তৈরি করলাম। এখন আমার সবগুলো ফাংশন তো এট এ টাইম ইউজের দরকার নাই। তাহলে আমার যখন যেটা দরকার আমার দরকার, নামক ফাংশনটা ব্যবহার করছি। বা ধরো একটা ফাংশনের নাম দিলাম এডিশন, একটা ফাংশনের নাম দিলাম সাবট্রাকশন, মাল্টিপ্লাই, ডিভিশন। তো আমার মাল্টিপ্লাই দরকার। আমি মেইন ফাংশনের ভিতর বা ডিভিশনটা ঘোষণা করে কাজ করতে পারছি। বাকি ফাংশনগুলো আমার থাকছে অন্যান্য কাজের জন্য। যখন যেটা দরকার তখন আমরা সেটা ব্যবহার করতে পারি এবং অবশ্যই ইউজার ডিফাইন্ড ফাংশন তৈরি করতে হবে এবং সেইটা কিন্তু মেইন ফাংশনের বাহিরে হবে। তো এই ফাংশন তৈরি করার নিয়ম হচ্ছে অবশ্যই ডেটা টাইপ লিখতে হবে, ফাংশন নেম লিখতে হবে, তারপর বডি তৈরি করতে হবে। যেভাবে আমরা মেইনে বডি তৈরি করে থাকি, হ্যাঁ? এখানে আউটপুট কি হবে, রিটার্ন কি হবে সেগুলো সবই আসলে তৈরি করে নিতে হবে। জাস্ট লাইক এ মেইন ফাংশনের বডির মতো। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে তার বডিটা থাকবে আর মেইন ফাংশনের মতনই আমরা এখানে ডেটা টাইপ এবং ফাংশন নেমটা ডিক্লেয়ার করে নেব। এবার আসো স্টেটমেন্ট। অনেকবার বলেছি, তাই না? স্টেটমেন্ট, স্টেটমেন্ট, স্টেটমেন্ট। স্টেটমেন্ট মানে প্রত্যেকটা নির্দেশনা বা আরো যদি বলতে চাই যে প্রত্যেকটা বাক্যই হচ্ছে স্টেটমেন্ট। আমরা বাক্যগুলো সাজিয়ে, সাজিয়ে যেরকম একটা ধরো একটা সারমর্ম তৈরি করি, তাই না? কতগুলো বাক্য সাজিয়ে বা একটা রচনা তৈরি করি কতগুলো বাক্য সাজিয়ে বা একটা ভাব সম্প্রসারণ তৈরি করি কতগুলো বাক্য সাজিয়ে। তো আমাদের তো কতগুলো বাক্য সাজিয়েই একটা প্রোগ্রাম, তাই তো? বাক্য মানে হচ্ছে এখানে আমরা স্টেটমেন্ট বুঝবো। তাহলে কতগুলো স্টেটমেন্টই একটা প্রোগ্রাম না? একটা প্রোগ্রাম মানে কি? কতগুলো নির্দেশনা। প্রত্যেকটা নির্দেশনায় একটা করে স্টেটমেন্ট। আর প্রত্যেকটা বাক্য যেরকম আমাদের শেষ করতে হয় দাঁড়ি বা ফুল স্টপ দিয়ে, ঠিক একইভাবে প্রত্যেকটা স্টেটমেন্ট শেষ করতে হবে সেমিকোলন দিয়ে। তো স্টেটমেন্ট ৩ ধরনের হয়। একটা হচ্ছে এম্পটি স্টেটমেন্ট অর্থাৎ যে স্টেটমেন্টের জাস্ট একটা সেমিকোলন ছাড়া আর কিছুই থাকে না। কোন নির্দেশ থাকে না। ফাঁকা স্টেটমেন্ট। ওটা হচ্ছে এম্পটি স্টেটমেন্ট। এখানে কোন নির্দেশনা নাই। জাস্ট একটা ফুল স্টপ। এরপরে হচ্ছে সিম্পল স্টেটমেন্ট। আ আমার একটু সিম্পল স্টেটমেন্ট কথাটা আসলে একটু উপরে উঠে গেছে। এক্সট্রিমলি সরি। যে এই সিম্পল স্টেটমেন্টটা হচ্ছে যাতে একটি নির্দেশ থাকে। এক সেট নির্দেশ না এবং নির্দেশের পরে অবশ্যই সেমিকোলন দিয়ে ক্লোজ করা হয়। এটা হচ্ছে সিম্পল স্টেটমেন্ট। আর যখন অনেকগুলো স্টেটমেন্ট মিলে একটা স্টেটমেন্ট হয় এবং সেটা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ হয়, সেটাকে বলা হয় কম্পাউন্ড স্টেটমেন্ট। তাহলে স্টেটমেন্ট ৩ প্রকার। এম্পটি স্টেটমেন্ট, সিম্পল স্টেটমেন্ট, কম্পাউন্ড স্টেটমেন্ট। এম্পটি স্টেটমেন্ট মানে ফাঁকা স্টেটমেন্ট। এর মধ্যে কোনো নির্দেশনা থাকে না। সিম্পল স্টেটমেন্ট মানে হচ্ছে এর মধ্যে একটি মাত্র নির্দেশ থাকে। আর একাধিক নির্দেশ মিলে যে একটি স্টেটমেন্ট হয় সেটা হচ্ছে কম্পাউন্ড স্টেটমেন্ট। ডেফিনিশন এক্সপ্রেশন। আসলে ডেফিনিশন কিছুই না। ডেফিনিশন হচ্ছে আমরা যে ডিক্লেয়ার করি না? গ্লোবাল ডিক্লারেশন, লোকাল ডিক্লারেশন। এই যে আমরা ডিক্লেয়ার করি ধ্রুবক, চলক, অ্যারে ফাংশনের নাম, টাইপ এগুলো ঘোষণা করি, এটাকে বলা হয় ডেফিনিশন।
আর এক্সপ্রেশন হচ্ছে যে গণনা করার জন্য, হিসাব নিকাশ করার জন্য, সেটা গাণিতিক বা বৈজ্ঞানিক হিসাব নিকাশ করার জন্য আমরা যে সূত্র বা ফর্মুলা ব্যবহার করব, সেগুলোকে সি ভাষায় তৈরি করে নিতে হয় বা সি ভাষার মতো তৈরি করে নিতে হয়। এটাকে বলা হয় এক্সপ্রেশন। অর্থাৎ ফর্মুলাগুলো, গাণিতিক ফর্মুলা বা বৈজ্ঞানিক ফর্মুলাগুলো যেভাবে আমরা সাধারণ ব্যবহার করি, এইভাবে সিতে ব্যবহার করা যাবে না। সিতে এক লাইনে এক্সপ্রেশনটা লিখতে হবে। অথবা একটা স্টেটমেন্টে এক্সপ্রেশনটা লিখতে হবে এবং সি এর যে অপারেটর গুলো আছে সেগুলো ব্যবহার করে লিখতে হবে। সাধারণ যে অপারেটর, সাধারণ যে নিয়ম, এইভাবে এক্সপ্রেশন বা ফর্মুলা তৈরি করা যাবে না। তো সি এর এক্সপ্রেশন তৈরি করতে হলে ধ্রুবক বা চলক লাগবে, তাদের ভ্যালু লাগবে এবং অপারেটর লাগবে। এগুলোর সমন্বয়ে আসলে তৈরি হয় সি এর এক্সপ্রেশন। যেমন ধরো একটা ফর্মুলা হচ্ছে, ধরো a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab। এটাকে এইভাবে ব্যবহার করা যাবে না। ব্যবহার করতে হবে এইভাবে। এক্সপ্রেশনটা তৈরি হবে, দেখো, a স্কয়ার মানে কি a ইনটু a। এখানে ইনটু হিসাবে যেই অপারেটর আছে, ইনটু হিসাবে খেয়াল করো, ইনটু হিসাবে স্টার চিহ্ন ব্যবহৃত হবে। তাহলে a স্কয়ার মানে a স্টার a, প্লাস চিহ্ন ব্যবহার, গাণিতিক অপারেটরগুলো আমরা সামনে পড়ব। ঠিক একইভাবে আ b ইনটু b, 2 ইনটু a ইনটু b। তাই দেখো 2 স্টার a স্টার b। এই যে এইভাবে এক লাইনে সি এর অপারেটরগুলো ব্যবহার করে আমরা ফর্মুলাটা তৈরি করে নিলাম। এটা হচ্ছে এক্সপ্রেশন। সি এই ফর্মুলাতে এইভাবে কাজ করে। এরকম আরো কয়েকটা একটু এক্সপ্রেশন নিয়ে আলোচনা করি, যে তোমাদেরকে তো অ্যালগরিদম ফ্লোচার্ট করানোর সময় বাহুর ত্রিভুজের এই ফর্মুলাটা দিয়েছিলাম। তো এটা অ্যালগরিদম ফ্লোচার্ট পর্যন্ত ব্যবহার করা যাবে। কিন্তু যখন আমরা সিএ ব্যবহার করব, তখন আমাদেরকে আসলে এইভাবে এক্সপ্রেশনটা তৈরি করে নিতে হবে। স্কয়ার রুট একটু আগেই বলেছিলাম, স্কয়ার রুট, তাই না? পুরোটার উপরেই আমাদের রুট ওভার। তাহলে এটা হবে স্কয়ার রুট, তারপরে দেখো পুরোটার উপরে, তাই এই যে দেখো ফার্স্ট ব্র্যাকেট। হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট সবকিছুই আছে। কিন্তু আমরা এক্সপ্রেশনে একাধিকবার ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করব, সেকেন্ড বা থার্ড ব্র্যাকেট নয়। আবারও বলছি, একাধিকবার ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করব, সেকেন্ড বা থার্ড ব্র্যাকেট নয়। এরপরে দেখো যে এস ইনটু হবে এখানে, এস ইনটু এস মাইনাস পি ইনটু এস মাইনাস কিউ ইনটু এস মাইনাস আর, তারপরে সব যখন কাজ শেষ হয়ে যাবে তখন সেমিকোলন দিয়ে ক্লোজ। যেহেতু তোমাদেরকে অ্যালগরিদমটা এইভাবে করিয়েছিলাম, তাই আমি এইখানে একদম পরিষ্কার বুঝিয়ে দিলাম এক্সপ্রেশনটা কিভাবে তৈরি হবে। ঠিক এখন যে ইয়াটা আছে, সেই এক্সপ্রেশনটা তৈরি করে দেখাচ্ছি কিভাবে হবে। দেখো, x টু দ্য পাওয়ার 4। এখন আমাদের একটু আগে যেটা ছিল যে a স্কয়ার, আমরা খুব সহজেই হচ্ছে a স্কয়ার অর্থাৎ a ইনটু a লিখে ফেলতে পারি। কিন্তু ধরো a টু দ্য পাওয়ার 4, a টু দ্য পাওয়ার 7, এভাবে কি এরকম a ইনটু 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 a ইনটু এরকম করে এতবার করে লিখতে পারবো? তার চাইতে আমাদের তো ফাংশন আছে, আমরা ফাংশন ব্যবহার করি। আমাদের ফাংশনটা কি? পাওয়ার, পাওয়ারের সংক্ষিপ্ত পাও, এরপর একটা ফার্স্ট ব্র্যাকেট x কমা এর পাওয়ারটা কত? 4। এটা হচ্ছে পাওয়ারের জন্য, প্লাস এক্স স্কয়ার, যেহেতু এখানে মাত্র স্কয়ার, তাইলে আর পাওয়ার টাওয়ার ফাংশন ব্যবহার না করে আমরা সরাসরি এভাবেও করতে পারি, এক্স ইনটু এক্স। এরপরে কি এদের মধ্যে সম্পর্কটা? ইনটু ইনটু আমরা যোগ বিয়োগের ক্ষেত্রে ব্র্যাকেট দিয়ে একটু আলাদা করে দিব। খেয়াল করো, ভিতরে কি 3x, অর্থাৎ আবার 3 ইনটু এক্স প্লাস 2 প্লাস
রুট ওভারের ক্ষেত্রে কি লিখবো? স্কয়ার রুট। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 8 কার উপরে স্কয়ার রুটটা বসছে। এই যে এক্সপ্রেশনটা তৈরি করে নিলাম, সি এই এক্সপ্রেশনে কাজ করবে। এর জন্য আমাদেরকে অপারেটর গুলো ভালো করে জানতে হবে, বুঝতে হবে। বইয়ে অনেকগুলো এক্সাম্পল দেয়া আছে। অনেক বইতেই এক্সপ্রেশন গুলো লিখা আছে বা এক্সপ্রেশন গুলো আমরা একটু এভাবে খেয়াল করে নেব। সি ভাষা ব্যবহার করে স্ট্রাকচার প্রোগ্রামিং মডেল অনুসারে বিভিন্ন কন্ডিশন বা লুপ স্ট্রাকচার ব্যবহার করে সি প্রোগ্রাম আমরা তৈরি করি, তাই না? স- প্রত্যেকটা প্রোগ্রাম তোমাদেরকে যখন অ্যালগরিদমও পড়িয়েছিলাম তখন বলেছিলাম সংগঠনটা কিন্তু খুব জরুরি। সংগঠনটা কিন্তু খুব জরুরি। অর্থাৎ ইনপুট ইনস্ট্রাকশন বা ইনপুট স্টেটমেন্ট গুলোর সাথে প্রসেস স্টেটমেন্ট, এই সম্পর্কটা প্রসেস স্টেটমেন্টের সাথে আউটপুট স্টেটমেন্ট বা ইনস্ট্রাকশন বা নির্দেশনা, এই কাঠামোটা কিন্তু সব সময় মাথায় রেখে কাজ করতে হবে। এই কাঠামোটা সবসময় ফলো করতে হবে। সেটা আমরা লুপ করে থাকি, কন্ডিশন করে থাকি বা সাধারণ স্ট্রাকচার যা কিছু করে থাকি। এবার হচ্ছে সি এর অপারেটর গুলো। সি এর অনেকগুলো অপারেটর আছে, তার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আসলে ৬ ধরনের অপারেটর। আমি এখানে ৫ ধরনের অপারেটরকে তুলে ধরেছি। বইতে আছে, তোমরা একটু ভালো করে দেখে নিবা। অ্যারিথমেটিক অপারেটর গুলো। এখানে কিছু অ্যারিথমেটিক অপারেটর রেখেছি। যেমন ধরো প্লাস দিয়ে প্লাসের কাজই হচ্ছে, মাইনাস দিয়ে মাইনাসের কাজই হচ্ছে। আমরা কি করি সাধারণত এটা গুণ হিসাবে ব্যবহার করে থাকি। কিন্তু সি এ গুণ চিহ্নটা হবে স্টার। আমরা নরমালি এইভাবে ভাগ করে থাকি, ভাগ চিহ্ন দিয়ে। সি এ কিন্তু এই ভাগ চিহ্ন ব্যবহৃত হবে না। সি এ ব্যবহৃত হবে স্ল্যাশ। আমরা এইভাবেও ভাগ করে থাকি সাধারণ ম্যাথে। আরেকটা চিহ্ন সেটা হচ্ছে পার্সেন্টেজ, তবে পার্সেন্টেজ ডি না। এই পার্সেন্টেজের মতন দেখতে। এটা হচ্ছে ভাগশেষের জন্য মডিউলাস। তোমাদেরকে অনেক সময় বলেছিলাম যখন ফ্লোচার্ট অ্যালগরিদম করেছিলাম, তাই না? ভাগশেষ পাওয়ার জন্য আমাদেরকে এই কাজটা করতে হবে। ৩ তিরিকা ৯, দেখো যদি আমরা ১০ কে ৩ দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ আসে কত আমাদের? ৩ তিরিকা ৯, ভাগশেষ থাকে ১। এই ১ পাওয়ার জন্য হচ্ছে এই মডিউলাস সাইন। মডিউলার সাইন একটু এটা খেয়াল রাখবো যে আমরা ভাগশেষ পাওয়ার জন্য এই পার্সেন্টেজটা ব্যবহার করব। এটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। এরপরে হচ্ছে রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটরের ক্ষেত্রে একটু আমাদেরকে সতর্ক থাকতে হবে যে সমান, অর্থাৎ ডান সাইড বাম সাইড ২ টাই সমান বুঝাবে যখন আমরা ২ টা সমান চিহ্ন ব্যবহার করব। অর্থাৎ ইকুয়াল বুঝাইতে কিন্তু সবসময় ২ টা সমান চিহ্ন ব্যবহার করতে হবে। একটা সমান চিহ্ন আবার অ্যাসাইন অপারেটর। ওইটা আবার ডান সাইডের ভ্যালুটা বাম সাইডে গিয়ে বসে। তারপরে তো গ্রেটার দেন, লেস দেন, নট ইকুয়াল অর্থাৎ সমান নয়। এই ক্ষেত্রে এটা ব্যবহার করব। তাছাড়া গ্রেটার দেন অর ইকুয়াল, লেস দেন অর ইকুয়াল এটা তোমরা মোটামুটি জানো। এখন হচ্ছে লজিক্যাল অপারেটর। আমাদের অনেক লজিক্যাল অপারেটর ব্যবহার করতে হবে বা ব্যবহার করা হয়। লজিক্যাল অপারেটরের ক্ষেত্রে আমরা যখন কোনো এন্ড শর্ত রাখবো, এন্ড অর্থাৎ বোথ এ এবং বি দুইটাই কাউকে বাদ দিয়ে না, সেই ক্ষেত্রে হচ্ছে এরকম ডাবল এন্ড সাইন ব্যবহৃত হবে। অর, এ অর বি যেকোনো একটা হলেই হলো, এ অর বি, সেই ক্ষেত্রে তখন অর সাইন ব্যবহৃত হবে। অর সাইন ব্যবহৃত হবে এরকম দুইটা সিম্বল, মানে সমান চিহ্নর মতোই দুইটা দাগ। এটা হচ্ছে অর সাইনের ক্ষেত্রে। আর নট সাইনের ক্ষেত্রে জাস্ট একটা আশ্চর্যবোধক চিহ্ন। এটা হচ্ছে নট সাইনের ক্ষেত্রে। বিটওয়াইজ অপারেটর। এই বিটওয়াইজ এন্ড, বিটওয়াইজ এন্ড এভাবে ব্যবহৃত হয়ে থাকে। বিটওয়াইজ এন্ড আমরা এভাবে ব্যবহার করে থাকবো। বিটওয়াইজ অর কে ওই একই, একটা এন্ড সাইন একটা অর সাইন এরকম ব্যবহার করে থাকবো। লেফট শিফট অর্থাৎ একটা ঘর লেফটে যাবে, লেফট শিফট, রাইট শিফট এর জন্য ডাবল গ্রেটার দেন বা ডাবল লেস দেন ব্যবহার করে থাকবো। ওয়ান্স কমপ্লিমেন্ট, সেই ক্ষেত্রে আমরা এই সিম্বলটা বিটের আগে ব্যবহার করে থাকবো। এটা হচ্ছে বিটওয়াইজ অপারেটর।
এই হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর গুলোর ক্ষেত্রে দেখো একটু ভালো করে এটা পড়ে নিও অ্যাসাইনমেন্ট অপারেটর যে যখন আমি এখানে দেখো একটা সমান চিহ্ন ব্যবহৃত হচ্ছে। এই একটা সমান চিহ্নর মানে হচ্ছে ডান পাশের আম ডান পাশের আ আ ভেরিয়েবল এর ভ্যালুটা বাম পাশে হয় যোগ হবে, না হয় গুণ হবে, না হয় ভাগ হবে, না হয় ডান পাশটা বাম পাশে গিয়ে বসবে। তোমাদেরকে অনেক ক্ষেত্রে পড়িয়েছিলাম এরকম যে ধরো যেমন ওই যে ফারেনহাইট টেম্পারেচার এর ক্ষেত্রে যে আমাদের এখানে ফর্মুলা করে যে টোটাল টেম্পারেচারটা বেরোবে সেটা অ্যাসাইন হবে এফ এ। তো এই হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর এর ক্ষেত্রে তোমরা একটু ভালো করে এগুলো পড়ে নাও। আচ্ছা খেয়াল করো। আমি ২ একটা ব্যাখ্যাও করে দিচ্ছি যে অ্যাসাইনমেন্ট অপারেটর লেফট এও হতে পারে, রাইট এও হতে পারে। আচ্ছা, একটা এক্সাম্পল দিচ্ছি, খেয়াল করো। ধরো বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, এর ক্ষেত্রফল বের করতে হবে। এটা একটা এক্সাম্পল, তাই না? এখানে আমরা পাইও বসাতে পারতাম। পাই আর স্কয়ার, তাই না? আমাদের ফর্মুলাটা। অথবা আমরা এখানে ধ্রুবক ব্যবহার না করেও করতে পারছি, সেটা দেখিয়ে দিলাম। বা ধ্রুবক হিসাবে একটা মান নিয়েও নিতে পারছি। তো এতক্ষণ যা বুঝালাম এর জন্য আমি এখানে একটা প্রোগ্রাম রেখেছি। দেখো আমরা হেডার ফাইল ইনক্লুড করছি। স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, কনসোল ইনপুট আউটপুট। তারপর হচ্ছে মেইন ফাংশন। মেইন ফাংশনের ক্ষেত্রে আমাদের অবশ্যই কি হবে? একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। তাই না? এখানে আমার ভেরিয়েবল কি? আমি ব্যাসার্ধ পাচ্ছি, বৃত্তের ক্ষেত্রফল বের করব। তাই তো? আমি পুরাটাই ফ্লোট ডেটা টাইপ হিসাবে নিয়ে নিলাম। আমার ডিক্লেয়ার করা হয়ে গেল। ঘোষণা নেওয়া হলো। এবার হচ্ছে প্রিন্টএফ। প্রিন্টএফ এর মাধ্যমে আসলে আমি ইউজারকে বুঝাবো যে আমি কি চাচ্ছি। আর স্ক্যানএফ এর মাধ্যমে ইনপুট নিব। এই যে ও ব্যাসার্ধের মানটা দিল সেটাকে সরি আমার এখানে একটু ভুল হয়ে গেছে। এটা হবে এফ %f তো এই আ আ ইনপুট নিব ভ্যালুটা। তো ইনপুট নেওয়ার পরে হচ্ছে এক্সপ্রেশন অনুযায়ী কাজ করবে। এখানে এক্সপ্রেশনটা বোঝানোর চেষ্টা করছি। দেখো আর স্কয়ার। আচ্ছা। আর এরপরে হচ্ছে যখন আমি আউটপুটটা দিব প্রিন্টএফ এর মাধ্যমে। এখানে দেখো দ্য এরিয়া ইস টেক্সট লিখেছি। তারপরে হচ্ছে স্পেসিফায়ার ব্যবহার করেছি আর চলকের নামটা ব্যবহার করেছি। এখানে যেহেতু ফ্লোট ডেটা টাইপ নিলে তোমাদেরকে দেখিয়েছি একটু আগে যে ফ্লোট ডেটা টাইপ নিলে একটা মেমোরিতে একটা নির্দিষ্ট জায়গা নেয়। আমি এর চেয়েও কম জায়গা ব্যবহার করতে চাই। আমি ৭ টা ডিজিট পর্যন্ত আনতে চাই না। আমি ৭ টা ডিজিট পর্যন্ত প্রকাশ করতে চাই না। আমি প্রকাশ করতে চাই মাত্র পয়েন্টের পরে ২ টা ডিজিট। তাই এটাকে আরো ছোট করে দিলাম। এইজন্য 0.2 এরপরে f লিখেছি। এরপরে দেখো গেটস ফাংশনটা ব্যবহার করেছি যেন মনিটরে থাকে এইজন্য ব্যবহার করেছি। এরপরে হচ্ছে মেইন ফাংশন শেষ। এখন দেখো যে আউটপুটটা কিভাবে আসবে। প্রথম প্রিন্টএফ এর ফলে এন্টার দ্য রেডিয়াস। এরপরে যখন ইউজার কিবোর্ড থেকে 7 দিয়ে দিল, এরপর হচ্ছে আউটপুট। দ্য এরিয়া ইজ একটা নাম্বার। আশা করি এইটুকু সবাই বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই। ভালো করে ভিডিওটা সবাই লক্ষ্য করবে, ভালো করে বুঝার চেষ্টা করবে, প্রয়োজনে বারবার দেখবে। আর অবশ্যই ভিডিওটা দেখে তোমাদের Facebook আইডিতে তোমার রোলটা লিখে দিবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।